বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের মেডিকেল সেকেন্ড টাইম ব্যাচ ওরিয়েন্টেশন সেমিনার, এই সেমিনারের শুরুতে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে ক্লিয়ার। জি ভাই, ক্লিয়ার আছে, সুন্দর ক্লিয়ার আছে। ঠিক আছে। আচ্ছা, আমাদের আজকের যে ওরিয়েন্টেশন সেমিনার, এই শুরুতে আমি আমার নিজের পরিচয়টা দিই। আমি ডাক্তার মোহাম্মদ সানাউল্লাহ খান সানি, সিনিয়র শিক্ষক বায়োলজি, উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবার। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে যে মেডিকেল এবছর যারা সেকেন্ড টাইমার রয়েছে, তো তাদের জন্য কিছু দিক নির্দেশনামূলক কথাবার্তা। যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে গেছে এবং মেডিকেল সেকেন্ড টাইম পরবর্তীতে আমরা পরীক্ষা দিব, তো যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষার পরবর্তীতে আমাদের এবছরের ডেন্টাল ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন ভার্সিটির পরীক্ষা সেগুলো বাকি রয়েছে। আর যাদের ডাইহার্ড প্রিপারেশন নেওয়ার ইচ্ছা আছে মেডিকেল যাদের ড্রিম বা স্বপ্ন, ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন, মানে মেডিকেলে পড়ার যে আকাঙ্ক্ষা যাদের মধ্যে অনেক বেশি তীব্র, তো এই ধরনের স্টুডেন্ট তাদেরকে নিয়ে আমরা আলাদাভাবে বিশেষভাবে কি ধরনের এখন থেকে প্রস্তুতিমূলক মানে তাদের ভূমিকা রাখা উচিত বা কি ধরনের কার্যক্রম তাদের সামনে থাকবে আর কিভাবে তারা পরবর্তীতে প্রস্তুতি নেবে, তো এই সব বিষয় নিয়েই আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। তো শুরুতেই বলি যে আমার নিজের মেডিকেল ভর্তি পরীক্ষার গল্প। তো গল্পটার শুরুটা কিন্তু এতটা সুন্দর ছিল না। হ্যাঁ, আমি 2006-07 সেশনে ছিলাম। তো মেডিকেল ভর্তি পরীক্ষায় যখন প্রথমবার আমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিই, তো সেবার কিন্তু আমি মেডিকেলে ভালো করতে পারি নাই। তো যাই হোক, সেকেন্ড টাইম আমি আবার 2027 সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছিলাম এবং সেই ভর্তি পরীক্ষায় আমি কিন্তু ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছিলাম। তো এজন্য আজকে আমাদের যে শিক্ষার্থী বন্ধুরা আমাদের সাথে আজকে রয়েছে, তো তোমাদের যে প্রথমবার হোঁচট খাওয়ার বিষয়টা, এই বিষয়টা কিন্তু আমি নিজে আমার জীবনের অভিজ্ঞতা থেকে বুঝতে পারি। সুতরাং পরবর্তীতে তোমাকে কিভাবে কামব্যাক করতে হবে বা কিভাবে তোমাকে সেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য দৃঢ় প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তো এই বিষয়টা আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে শুরু করে তোমাদের বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে সেটা কিভাবে হতে পারে, তো এই বিষয়গুলো নিয়ে আমি সামনে তোমাদের আলোকপাত করার চেষ্টা করব। তো আমরা যে জিনিসটাকে বলছি সেটা হচ্ছে যে তোমার জীবনে চলার পথে সবসময় আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে পৌঁছাতে গেলে বিভিন্ন বাধা আসবেই। হ্যাঁ, তো ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার যে স্বপ্ন তুমি দেখেছিলে, তো সেই স্বপ্ন বাস্তবতায় যেটা হতে পারে যে প্রথমবার হয়তো তুমি সেটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারো নাই বা কোনো কারণে তোমার পরীক্ষাটা হয়তো ভালো হয় নাই, কিন্তু তোমাকে কিন্তু ওই যে সাদা অ্যাপ্রনের যে স্বপ্ন তুমি ছোটবেলা থেকে দেখেছিলে, তো সেটা পূরণ করার কিন্তু এখনো সম্ভব। তো সেই সম্ভাবনার গল্প সেটাই তোমাদেরকে সামনে আমি শোনাবো, যে কিভাবে তুমি তোমার প্রস্তুতিটা নিতে পারো যাতে করে এবছরের বাস্তবতায় তোমার পরবর্তীতে মেডিকেল সেকেন্ড টাইমের যে সময়টা রয়েছে, তো এখানে তুমি কিভাবে প্রস্তুতি নিবা এবং তোমার সেই কাঙ্ক্ষিত সেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে পারো, তো সেই বিষয়টা আমি আলোকপাত করার চেষ্টা করব। তো এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে যে দেখো, আমাদের বাংলাদেশের বাস্তবতায় যে মেডিকেল ভর্তি পরীক্ষাটা হয়, হ্যাঁ, অনেক কম্পিটিটিভ একটা এক্সাম হয়। তো এই এক্সামে দেখো আমাদের যে সুযোগটা রয়েছে যে ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম এরা মিলিতভাবেই কিন্তু ভর্তি পরীক্ষাটা দিয়ে থাকে। তো এক্ষেত্রে ফার্স্ট টাইম স্টুডেন্ট সংখ্যাটা বেশি থাকে, সেকেন্ড টাইম তুলনামূলক কম স্টুডেন্ট সেখানে ভর্তি পরীক্ষা দেয়। তো সাফল্যের বিবেচনায় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা সেকেন্ড টাইমারদের জন্য বলছি, আমার নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকেও বলছি, যে সেকেন্ড টাইমে যে পরিমাণ স্টুডেন্ট পরীক্ষা দেয় সেখান থেকে যে সাফল্যটা আসে, সেই সাফল্যের পার্সেন্টেজ যারা ফার্স্ট টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা দেয় তাদের সাফল্যের তুলনায় অনেক বেশি। আমি যদি এভাবে বলি যে ধরো কথার কথা যে মেডিকেল ভর্তি প্রস্তুতি সেকেন্ড টাইম গতবার কতজন নিয়েছিল, ধরো 5,000-6,000 স্টুডেন্ট এরকম ডেডিকেটেডলি মেডিকেলের ভর্তি প্রস্তুতি নিয়েছিল। তো এর মধ্য থেকে যে রেজাল্টে এসেছে দেখা গেছে যে মোটামুটি ধরো 10 জনে একজন, সেকেন্ড টাইমারদের মধ্য থেকে 10 জনে একজন কিন্তু চান্স পেয়েছে।
কিন্তু টোটাল বাস্তবতা হচ্ছে এরকম যে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে এবছর 1,20,000+ হাজার স্টুডেন্ট যে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছিল, তো তাদের মধ্য থেকে কিন্তু চান্স পেয়েছে যে স্টুডেন্ট সংখ্যা, সেখানে আমরা দেখি যে মোটামুটি 27 জনে একজন চান্স পেয়েছে। তাহলে জিনিসটা এরকম যে সেকেন্ড টাইমারে যারা ডেডিকেটেডলি পরীক্ষা অ্যাটেন্ড করেছে এবং প্রস্তুতি নিয়েছিল, এদের মধ্যে থেকে মোটামুটি এরকম ধরে নিতে পারো যে 10 জনে একজন চান্স পেয়েছে। কিন্তু টোটাল ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে এরকম 27 জনে একজন চান্স পেয়েছে। তাহলে মোটামুটি তোমার কিন্তু মানে 2.5 গুণের চেয়েও বেশি চান্স থাকবে যে তুমি যদি প্রথম থেকে ডেডিকেটেডলি মেডিকেল ভর্তি প্রস্তুতিটা নাও, তাহলে তোমার ফার্স্ট টাইমেরদের তুলনায় মোটামুটি 2.5 গুণ এর চেয়েও বেশি এরকম চান্স থাকবে যে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো করবা। তো এক্ষেত্রে তোমাদের কি করণীয়? মানে আমরা এবছরের বাস্তবতাটা দেখো একটু ভিন্ন, হ্যাঁ, সে বিষয়টাকে নিয়ে আমরা সামনে আলোকপাত করার চেষ্টা করব। তো তোমাদের করণীয় যেটা আমি বলবো সেটা হচ্ছে যে মেডিকেল ফার্স্ট টাইম যারা পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রে এবং তোমাদের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু একটু পার্থক্য থাকে, যে তোমরা যখন মেইন পরীক্ষাটা দিবা তোমাদের কমপক্ষে 5 মার্ক কিন্তু কাটা থাকবে, তাই না? তোমাদের 5 মার্ক কিন্তু কাটা থাকে। আর যারা বিভিন্ন মেডিকেল বা ডেন্টালে রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু 7.5 মার্ক কাটা থাকবে। তাহলে খেয়াল করো যে তুমি কিন্তু প্রস্তুতির আগেই তোমার কিন্তু একটা নেগেটিভ পর্যায় থেকে তুমি শুরু করতে যাচ্ছ, তাই না? যে তুমি একটু পিছিয়ে আছো। তাহলে তোমার কি করণীয় হবে? তোমার করণীয় হচ্ছে যে এমনভাবে প্রস্তুতিটা নিতে হবে যাতে করে তুমি এরকম প্রস্তুতিটাতে ফার্স্ট টাইমার যারা রয়েছে তাদের চেয়ে তুমি এগিয়ে থাকো। তাহলে তোমার টোটালি তোমার যেহেতু 5 মার্ক বা কারো কারো ক্ষেত্রে 7.5 মার্ক এরকম ল্যাগ বিহাইন্ড পেছনে তুমি থাকবা, তাহলে তোমার ওখানে তো আর কিছু করার সুযোগ নাই। তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার প্রস্তুতিটাকে এগিয়ে রাখতে হবে ফার্স্ট টাইমের তুলনায়। তো এটাই হচ্ছে তোমার করণীয়। তো মোটামুটি আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অনেক স্টুডেন্ট এবং স্টুডেন্টদের সাথে গার্ডিয়ান তারাও জয়েন করেছেন। তো যেহেতু আমাদের এই লাইভ ওরিয়েন্টেশন সেমিনার এটা ফেসবুকেও রয়েছে, তা আমি তোমাদেরকে বলবো যে তোমাদের বিভিন্ন বন্ধুরা রয়েছে, তো তোমরা সবাই আজকের এই সেমিনার ওরিয়েন্টেশন সেমিনারটাকে একটু শেয়ার করে দাও এবং তোমার বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, যাতে করে সবাই আজকের সেমিনার থেকে উপকৃত হতে পারে। তো আমরা এবার ফিরে আসি নেক্সট। এ বছরের সাথে অন্যান্য বছরের সেকেন্ড টাইম প্রস্তুতি, সেটার ক্ষেত্রে আমাদের বাস্তবতাটা কি? তো প্রথম কথা হচ্ছে যে আমরা প্রতি বছর যেটা দেখে আসি সেটা হচ্ছে যে মেডিকেল ভর্তি প্রস্তুতিতে যারা ফার্স্ট টাইমার তারা কি করে, তারা হচ্ছে বোর্ড পরীক্ষাটা দেয়। বোর্ড পরীক্ষা দেওয়ার পরে যে সময়টা থাকে, অল্প সময় থাকে 2.5-3 মাস, মোটামুটি এই সময়ে মেডিকেল ভর্তি প্রস্তুতিটা নেয়। তো বাস্তবতা হলো যে গত বছর পর্যন্ত যেটা হইতো সেটা হচ্ছে যে সেকেন্ড টাইমার স্টুডেন্টরা কিন্তু অনেক আগে শুরু করতো, তাই না? মোটামুটি ধরো যে বিভিন্ন ভার্সিটি ডেন্টাল থেকে শুরু করে বিভিন্ন ভার্সিটির পরীক্ষাগুলো যখন শেষ হয়ে যাইতো, মোটামুটি তারপর থেকে তারা বিভিন্ন ভার্সিটি বা বিভিন্ন জায়গায় ভর্তি থেকে, কেউ কেউ ভর্তি না থেকে হোল হার্টেডলি সেকেন্ড টাইমের জন্য কিন্তু প্রস্তুতিটা শুরু করে দিত। সেটা হইতে পারে যে অক্টোবর নভেম্বরের দিক থেকে, কেউ হয়তো পরবর্তীতে ডিসেম্বর জানুয়ারির দিক থেকে শুরু করে দিত। আর আমাদের ফার্স্ট টাইমাররা যারা ছিল তারা মোটামুটি বোর্ড পরীক্ষার পরে এসে মোটামুটি তাদের ধরে নাও 5-6 মাস পরে এসে কিন্তু তারা জয়েন করত। তো এক্ষেত্রে যে সুযোগটা তোমার জন্য ছিল সেটা হচ্ছে আগের বছর পর্যন্ত বলছি যে সেকেন্ড টাইমাররা কিন্তু অনেক লং টাইম ধরে মেডিকেল ভর্তি প্রস্তুতিটা নিতে পারত। যেহেতু অনেক সময় ধরে তারা মেডিকেল ভর্তি প্রস্তুতি নিতে পারত, তো দেখা যায় ফার্স্ট টাইমারদের প্রস্তুতির আগেই তাদের কিন্তু একবারের অভিজ্ঞতা আছে, একবারে ভর্তি প্রস্তুতির নেওয়া আছে। আবার ফার্স্ট টাইমাররা যখন মেডিকেল ভর্তি প্রস্তুতি শুরু করবে তার আগেই তাদের পুরো সিলেবাসটা কিন্তু একবার শেষ করা এবং সম্পূর্ণ প্রস্তুতিটা কমপ্লিট করা মডেল টেস্ট সহ সেটা করতো। এবং যখন ফার্স্ট টাইমাররা চলে আসতো তখন তাদের সাথেও কিন্তু তারা সমানভাবে আবার রিভিশন দিত এবং পুরো প্রস্তুতিটা মানে ডাবল টাইম তারা কিন্তু করার সুযোগ পাইতো। তো বাস্তবতা হচ্ছে যে এবছরে কি, এবছরে একটু খেয়াল করো যে যেহেতু এখনো ডেন্টালের ভর্তি পরীক্ষাটা হয় নাই এবং তোমার বিভিন্ন ভার্সিটির ভর্তি পরীক্ষাগুলো কিন্তু বাকি রয়েছে। তো এই বাস্তবতায় এবার তুমি যদি চিন্তা করো যে এই পরীক্ষাগুলোর পরে গিয়ে সেকেন্ড টাইমাররা তারা মেডিকেল ভর্তি প্রস্তুতি শুরু করবে অন্যান্য বছরের মতো, তাহলে সেটা কি খুব বেশি
মানে তাদের জন্য সুইটেবল হবে কিনা বা লজিক্যাল হবে কিনা। খেয়াল করে দেখো যে বিভিন্ন প্রতিষ্ঠানে যেহেতু বোর্ড পরীক্ষাটা নিয়ে একটা কনফিউশনের বিষয় রয়েছে যে এবছর বোর্ড পরীক্ষা হবে কিনা বা হলেও সেটা কবে নাগাদ হতে পারে, একটা ধোঁয়াশার মধ্যে কিন্তু সবাই রয়েছে এবং মোটামুটি বোর্ড পরীক্ষার প্রস্তুতি সবার নেওয়া শেষ। তো এই জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু দেখবা যে ফার্স্ট টাইমের প্রস্তুতি কিন্তু এখন শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো যেহেতু ফার্স্ট টাইমাররা এখনই মোটামুটি ভর্তি প্রস্তুতি শুরু করে দিচ্ছে, তো এক্ষেত্রে তুমি যদি মোটামুটি ডেন্টাল পরীক্ষা কবে হবে নট সার্টেইন, এবং বিভিন্ন ভার্সিটি, কৃষি থেকে শুরু করে ঢাকা ভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন ভার্সিটির পরীক্ষাগুলো কবে হবে এগুলো কোনোটাই কিন্তু আমরা ফিক্স জানি না। তো সেই পরীক্ষাগুলোর রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করে তুমি যদি এরকম তোমার মেডিকেল ভর্তি সেকেন্ড টাইম শুরু করো, তাহলে বাস্তবতা হলো যে ফার্স্ট টাইমাররা কিন্তু এখনই শুরু করে দিচ্ছে, তাহলে তুমি কিন্তু ওদের থেকে পিছিয়ে থাকবে। তাহলে একটা বিষয় কিন্তু চলে আসবে, সেটা হচ্ছে যে তোমার রেজাল্টের দিক থেকে তোমার অলরেডি কিন্তু 5 বা 7.5 মার্কস কাটা থাকবে। আর ওদিকে তুমি প্রস্তুতি যদি আবার ওদের পরে শুরু করো, মোটামুটি ধরো 3-4 মাস পরে গিয়ে শুরু করো, তাহলে ওরা প্রস্তুতিতেও এগিয়ে থাকলো, আবার তোমার মার্কসের দিক থেকেও এগিয়ে থাকলো। সেটা কিন্তু তোমার জন্য মানে ভালো কিছু হবে না। এজন্য এবারের বাস্তবতায় তোমাদের জন্য যেটা সুইটেবল হবে সেটা হচ্ছে যে যেহেতু প্রস্তুতি এখন ফার্স্ট টাইমে শুরু করে দিচ্ছে, মানে অন্তত তাদের তুলনায় পরে শুরু না করা, এটা তো বুঝতেই পারছো, যেহেতু তোমাদের প্রস্তুতিটা কিন্তু তাদের থেকে ভালো করতে হবে। তাহলে যেহেতু তারা শুরু করছে, আমরাও কিন্তু এখন শুরু করে দিতে পারি। আচ্ছা, এরপরে যান। আচ্ছা, এবার তোমরা একটু খেয়াল করে দেখো যে আমি যেটা নিয়ে আলোচনা করলাম যে সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি প্রস্তুতি তাহলে কখন শুরু করা উচিত। পোল, হ্যাঁ, পোলটা একটু জি দেখান ভাই, পোলটা দিয়ে দিচ্ছি ভাই। হ্যাঁ, হ্যাঁ, তোমাদের তোমাদের মতামতটা আমরা একটু শুনি যে তোমাদের দৃষ্টিতে কি। হুম, আমরা একটা পোল নিচ্ছি। হুম, আমরা কিছুক্ষণ রাখবো পোলটা, দেখা যাক। আচ্ছা, আমরা মোটামুটি পোলটা শেষ করে দিতে পারি, আমার অনেক পার্টিসিপেন্ট। ভাইয়া পোল কি এখন ইন হ্যাঁ, করে দিতে এখন পারি মনে হয়? ইন্ট করে দিই, হ্যাঁ আমার জি মনে জি হয় ভাই। ইন্ট করে দিতে পারি। তো মোটামুটি আমরা পোলের একটা রেজাল্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মোটামুটি 67% তারা বলেছে যে এখনই শুরু করে দেওয়া উচিত, আর 33% মানে 1/3 বলছে যে ডেন্টাল সহ অন্যান্য পরীক্ষার পরে। তাহলে বুঝতে পারছো যে মেজরিটি মনে করে যে আসলে আমাদের ডেন্টাল ভর্তি পরীক্ষা থেকে বিভিন্ন ভর্তি পরীক্ষা যেগুলো রয়েছে সেগুলোর পরে এটা শুরু করা আসলে তাদের জন্য ভালো কিছু হবে না। ঠিক আছে, আমরা এটা শেষ করি। আচ্ছা, এরপরে চলে যাই আমরা। সানি, জি ভাইয়া। এখানে একটা বিষয় হলো যারা মানে এই যে 33% যারা যারা মনে করতেছে ডেন্টাল ভর্তি পরীক্ষার পরে শুরু করা উচিত, জি জি ওদের একটা পারসেপশন মেবি এরকম যে যেহেতু ডেন্টাল ভর্তি পরীক্ষা এখনো হয়নি, কাজে এখন জি যদি জি আবার মেডিকেল প্রিপারেশন নতুন করে আমরা শুরু করি তাহলে হয়তো আমাদের জি পরবর্তী যে পেন্ডিং ভর্তি পরীক্ষা যেগুলি আছে ওখানে হয়তো প্রিপারেশন হ্যাম্পার হবে। জি 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 কিন্তু আসলে কিন্তু বিষয়টা ওইরকম না। ওরা হয়তো এই থিঙ্কিং থেকে মানে মনে জি জি করতেছে ডেন্টাল ভর্তি পরীক্ষার পরেই ওদের মেডিকেল প্রিপারেশন শুরু করা উচিত, কিন্তু যদি জি জি এভাবে চিন্তা করা হয় যে এখন যদি ওরা মেডিকেল প্রিপারেশন শুরু করে, তো এই জি প্রিপারেশনটা কিন্তু ওদের পরবর্তী যে পেন্ডিং ভর্তি পরীক্ষা যেগুলি আছে সেখানেও কিন্তু হেল্প করবে। জি ভাইয়া, অবশ্যই। হ্যাঁ, কাজেই হ্যাঁ হ্যাঁ, মানে জি জি যেই 33% স্টুডেন্ট তোমরা যারা মনে করতেছো যে ডেন্টাল ভর্তি পরীক্ষা বা অন্যান্য ভর্তি পরীক্ষা হয়ে যাওয়ার পর আমাদের মেডিকেল প্রিপারেশন শুরু করা উচিত, তাহলে কিন্তু আসলে এক তো হলো মেডিকেল প্রিপারেশন দিক থেকে তোমরা পিছিয়ে গেলে, আর দ্বিতীয় হলো যে এখন মেডিকেল প্রিপারেশন শুরু করলে সেই প্রিপারেশনটা তোমাদের ডেন্টাল ভর্তি পরীক্ষাকে বা যেসব ভর্তি পরীক্ষা পেন্ডিং আছে সেখানে কিন্তু আলটিমেটলি মানে হেল্প করবে, তোমাদেরকে পিছাই দিবে না, ওই ভর্তি পরীক্ষার গুলোর জন্যও কিন্তু এই প্রিপারেশনটা হেল্পফুল হবে। কাজেই জি ভাইয়া। যারা যে 67% তোমরা মনে করতেছো যে এখনই শুরু করা উচিত, তারা তো আলহামদুলিল্লাহ তাদের ডিসিশনটা গুড। বাট যারা এখন মনে করছে ডেন্টাল সহ অন্যান্য ভর্তি পরীক্ষার পরে শুরু করা উচিত, তাদেরকে আমি সাজেস্ট করব যে না, তোমাদের এই থিঙ্কিং এর মধ্যে একটু চেঞ্জ আসলে মেবি ভালো হবে, কারণ তোমরা এখন যদি প্রিপারেশন নাও তাইলে
তোমাদের মেডিকেল প্রিপারেশনটা আগাই থাকলো। আর এই প্রিপারেশনটা তোমাদের যেসব ভর্তি পরীক্ষা এখনো পেন্ডিং আছে, মেডিকেল ভর্তি পরীক্ষা বা কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা, জিএসটি গুচ্ছ বা ঢাকা ভার্সিটি ক ভর্তি পরীক্ষা, এখানেও কিন্তু তোমাদেরকে হেল্প করবে, আগাই দিবে, কাজে ক্ষতি কিন্তু হবে না। আর তোমাদের মূল যে হাতিয়ারটা সেকেন্ড টাইমার যারা, যেটা সানি ভাই বলতেছিল, যে সেকেন্ড টাইমে তো মূল হাতিয়ার হলো ভর্তি পরীক্ষাতে যে 100 নম্বর, মেডিকেল ভর্তি পরীক্ষায় যে 100 নম্বর, সেই 100 নম্বরের মধ্যে আগায় থাকা। কারণ যেহেতু 5 মার্কস বা 7.5 মার্কস অটোমেটিক্যালি কাটা যাবে, তো কাজে যদি ওই ভর্তি পরীক্ষাতে আগাই থাকতে হয় তাহলে অবশ্যই প্রস্তুতি ভালো হইতে হবে। তো অন্যান্য বছর সিচুয়েশনের কারণেই তোমাদের প্রস্তুতি ভালো হইতো, কিন্তু এবার সিনারি উল্টে গেছে, যে তোমরা এক তো হলো জিপিএর দিক থেকে পিছিয়ে, মানে কি বলে, এমনিতে 5 বা 7.5 মার্কস কাটা যাচ্ছে, আবার প্রিপারেশনও তোমাদের আগে ফার্স্ট টাইমরা শুরু করে দিচ্ছে, মানে তোমরা সেদিকেও পিছিয়ে যাচ্ছ। তাহলে তো দুই দিকে পিছিয়ে গেলে তো আলটিমেটলি কম্পিটিশন টিকে থাকাটা কঠিন হবে আর কি। তো কাজেই বেটার ডিসিশন হবে যে যদি এই মুহূর্তে তোমরা মেডিকেল প্রিপারেশন শুরু করো, তাহলে সেই প্রিপারেশনটা তোমাদের মেডিকেলের জন্য, সেকেন্ড টাইম মেডিকেলের জন্য হেল্পফুল হবে। পাশাপাশি ফার্স্ট টাইম যেসব ভর্তি পরীক্ষা তোমার এখনো বাকি আছে, মানে ডেন্টাল বা ঢাকা ভার্সিটি বা কৃষি গুচ্ছ বা জিএসটি গুচ্ছ যে ভর্তি পরীক্ষাগুলো বাকি আছে, সেটার জন্যও কিন্তু হেল্পফুল হবে। কাজে আমার মনে হয় দেরি করাটা আসলে, মানে যেই থার্টি ওয়াইজ থ্রি হবে না। পার্সেন্ট মনে করতেছো যে তোমাদের মানে ডেন্টাল ভর্তি পরীক্ষার পরে শুরু করা উচিত, মেবি এটা ওয়াইজ ডিসিশন হবে না আসলে। এটা শুরু করলে ওরা পরে তো তোমার ওই ডেন্টাল জিনিসটা ভর্তি খেয়াল পরীক্ষার জন্য করেনি। হেল্পফুল হবে। জি রাইট। জি ভাই, ঠিক আছে, আমরা তাহলে পরের অংশে যাই। ভাইয়া খুব সুন্দর কথা বলেছেন। মানে তোমাদের ওই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে যে এখন যদি তুমি ভর্তি প্রস্তুতি শুরু করো, এটা কিন্তু তোমাদের এবছরের যে পরীক্ষাগুলো বাকি আছে, হ্যাঁ, ডেন্টাল থেকে শুরু করে বিভিন্ন ভার্সিটি পরীক্ষা, তো সেই পরীক্ষাগুলোতে কিন্তু এই সিলেবাসেই পড়ানো হচ্ছে, তাই না? মানে যে জিনিসগুলো তোমাদেরকে এখন পড়ানো হবে, তো সেই অংশ থেকে তো প্রশ্ন থাকবে, কিছু প্রশ্ন থাকলে তো থাকবে। তো সেই ক্ষেত্রে এটা প্রস্তুতিতেও তোমাদের জন্য একটা রিভিশন হয়ে যাবে, হ্যাঁ, সেটাতে তোমাদের জন্য হেল্পফুল হবে। আচ্ছা, তো এখানে আমরা আরেকটা পোল নিতে চাই তোমাদের কাছ থেকে, যে 2021 সালে তোমরা জানো যে আমাদের ইন্টার ভর্তি পরীক্ষা, সেখানে কিন্তু সরি ইন্টার যে তোমার একাডেমিক পরীক্ষা, তো সেই পরীক্ষাটা শর্ট সিলেবাসে হবে। তো এক্ষেত্রে তোমাদের কি মনে হয় যে আমাদের মেইন যে অ্যাডমিশন টেস্ট, সেটা কি কোন সিলেবাসে হতে পারে? এটা যদি তোমাদের একটু মতবাদ দাও। হ্যাঁ, মেডিকেল ভর্তি পরীক্ষা সেটা কোন সিলেবাসে হতে পারে, শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস? তোমাদের ধারণা কি? সবাই একটু পার্টিসিপেট করো। আচ্ছা, আমরা কি মোটামুটি, হ্যাঁ, এখন মনে হয় ইন্ট করে দেওয়া যায়। হ্যাঁ, 80%-এর মতো। হ্যাঁ, চলে আসছে। আচ্ছা, তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আম, তোমাদের ম্যাক্সিমাম যেটা বলেছো সেটা হচ্ছে যে ফুল সিলেবাসে হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোটামুটি 2/3 মতো বলেছো যে ফুল সিলেবাসে হবে, আর কেউ কেউ বলেছো যে শর্ট সিলেবাসে হবে। আচ্ছা, এখানে আসলে আমি একটু বলে, হ্যাঁ এই জি এই ভাইয়া। এই ব্যাপারটা মানে হ্যাঁ ওরা হয়তো ওদের পারসেপশন থেকে বলতেছে, হ্যাঁ হ্যাঁ বাট এটা কিন্তু এখন সার্টেন ভাবে বলার কোনো সুযোগই আসলে নেই, সুযোগ নেই। নিশ্চিত ভাবে বলার কোনো সুযোগ আসলে নেই। জি জি এটা জি। এইচএসসি যদি শর্ট সিলেবাসে পরীক্ষা হয়, তাহলে ভর্তি পরীক্ষা শর্ট সিলেবাসেও হইতে পারে, আবার ফুল সিলেবাসে হওয়ারও সম্ভাবনা আছে। জি জি জি। এখন বেশি সম্ভাবনা কোন দিকে সেইটা আসলে আহ, বলা মুশকিল। যদি হুম হুম। সরকার পক্ষ, মেডিকেল বা অন্যান্য ভর্তি পরীক্ষা ভার্সিটি কর্তৃপক্ষ যারা আছেন, ওনাদেরকে এটা ইম্পোজ করেন যে যেহেতু স্টুডেন্টরা শর্ট সিলেবাসের উপর প্রিপারেশন নিয়েছে, কাজে আপনাদের হুম, ভর্তি পরীক্ষা শর্ট সিলেবাসে হওয়া উচিত। জি তো জি। সেই ক্ষেত্রে হয়তো কেউ কেউ এটা করতে বাধ্য হবেন। আর হুম যদি হুম। ওনাদের পক্ষ থেকে এটা ইম্পোজ, গভর্নমেন্টের পক্ষ থেকে ইম্পোজ করা না হয়, সেই ক্ষেত্রে হয়তো জিনিসটা ফ্রি স্টাইল হয়ে যাবে আর কি। কেউ কোনো কোনো ভার্সিটি হয়তো ফুল সিলেবাসে নেবেন, কোনো কোনো ভার্সিটি শর্ট সিলেবাসে নেবেন। হুম, তবে বাস্তবতা হলো যদি গভর্নমেন্টের পক্ষ থেকে বাধ্য করা হয় শর্ট সিলেবাসের উপর ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য, যেমন বোর্ড পরীক্ষার ব্যাপারে যেটা করা হচ্ছে বা মানে হবে হয়তো, তো যদি গভর্নমেন্টের পক্ষ থেকে বাধ্য করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটা ইম্পসিবল না। ইম্পসিবল না এই সেন্সে, তোমার শর্ট সিলেবাসের উপর যদি 12টা সাবজেক্টের, বা যদি আমরা পার্টিকুলারলি যদি মেডিকেল ভর্তি পরীক্ষার সাবজেক্টগুলো চিন্তা করি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, যে 6টা পেপার,
এই 6টা পেপারের শর্ট সিলেবাস থেকে যদি 600 নম্বরের বোর্ড পরীক্ষা হইতে পারে, তো 6টা সাবজেক্ট ইভেন এর সাথে ইংরেজি এবং সাধারণ জ্ঞান মিলে, হ্যাঁ ইংরেজি সাধারণ জ্ঞান মিলে মোট 8টা হইলো। এই 8টা সাবজেক্ট থেকে 100 নম্বরের এমসিকিউ প্রশ্ন করা সেটা কিন্তু ইম্পসিবল না। কারণ অলরেডি কিন্তু এই 6টা সাবজেক্ট থেকে এবং ওই ইংলিশ থেকে কিন্তু মোটামুটি 700 নম্বরের বোর্ড পরীক্ষা কিন্তু হবে বা হচ্ছে আর কি, মানে প্রশ্ন কিন্তু ওখান থেকে করা সম্ভব। কাজে যেহেতু কম্পিটিটিভ পরীক্ষা, কাজে 100 নম্বরের এমসিকিউ এমন না যে যদি শর্ট সিলেবাসের উপর গভর্নমেন্ট বাধ্য করে তাহলে ওখান থেকে ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না, এরকম কিন্তু না, বরং ওখান থেকে ভর্তি পরীক্ষা নেওয়া যথেষ্ট সম্ভব। তখন যেটা হবে যে হ্যাঁ ওই যে টপিকগুলি বা শর্ট সিলেবাসের টপিকগুলি আছে বা যে চ্যাপ্টারগুলি আছে সেখান থেকে হয়তো ইনডেপথ প্রশ্নগুলি আসবে। স্টুডেন্টদের মেধা যাচাই করার জন্য হয়তো প্রশ্নগুলি সুপারফিশিয়ালি না হয়ে বা একটু মানে ভাষা না হয়ে হয়তো একটু ডেপথের প্রশ্ন হয়তো তখন দিবে। তো বিষয়টা মানে এখন সার্টেন ভাবে আমরা কোনটাই বলতে পারি না আসলে যে মানে আসলে শর্ট সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে নাকি ফুল সিলেবাসে হবে। দুইটারই সম্ভাবনা আছে। বোর্ড পরীক্ষা যদি শর্ট সিলেবাসে হয় তাহলে এই সম্ভাবনাও কিন্তু একদম মানে উড়াই দেওয়া যাবে না, বা এই সম্ভাবনাকেও কিন্তু কোনোভাবে নাকচ করা যাবে না যে ভর্তি পরীক্ষা শর্ট সিলেবাস হবে। কারণ স্টুডেন্টরা এটা বরং লজিক্যাল ইন এ সেন্স, স্টুডেন্টরা যদি শর্ট সিলেবাসে প্রিপারেশন নেয় তার মানে কি সিলেবাসের একটা বড় অংশ তারা অ্যাভয়েড করতেছে, বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে না। তাহলে এই স্টুডেন্টদের ভর্তি পরীক্ষাটা আসলে কেন ফুল সিলেবাসে হবে? যদি আমি তর্কের খাতিরে বলি, তর্কের খাতিরে যদি বলি যে যেসব স্টুডেন্ট তারা শর্ট সিলেবাসে প্রিপারেশনে বোর্ড পরীক্ষা দিচ্ছে, তো বোর্ড পরীক্ষার যে 2 বছর সময়, সেই সময়টুকুর মধ্যে তারা শর্ট সিলেবাস প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিল, তো ভর্তি পরীক্ষার যে 2-2.5 মাস সময়, এই 2-2.5 মাস সময়ের মধ্যে কেন তারা ফুল সিলেবাসে পরীক্ষা দিবে? তর্কের খাতিরে বলে কিন্তু বলাই যায়। কাজেই এটা খুবই আনসার্টেন। হয়তো আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে কমিউনিকেট করা হচ্ছে যে ফুল সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে বা ফুল সিলেবাসে প্রিপারেশন নেওয়া দরকার। এইটা আমার মনে হয় যে এখন সার্টেনলি কিছু বলা আসলেই সম্ভব না, বরং মানে আমরা দুইটার জন্যই যাতে প্রিপেয়ার্ড থাকি, মানে আমাদের প্ল্যানিং বা প্রিপারেশন এমন হওয়া উচিত যাতে করে শর্ট সিলেবাসেই হোক আর ফুল সিলেবাসেই হোক, যেটাই হোক আমরা যেন সেটাকে কোপ করতে পারি, অ্যাডাপ্ট করে নিতে পারি। যদি অ্যাডাপ্ট করে নিতে পারি তাহলে ইনশাল্লাহ যেভাবেই হোক ভর্তি পরীক্ষা আমাদের জন্য সেটা ভালো কিছু হবে ইনশাল্লাহ। কিন্তু এখন থেকে নিশ্চিতভাবে এটা না বলা যে শর্ট সিলেবাসেই হবে বা ফুল সিলেবাসেই হবে, ইভেন যারা ফুল সিলেবাসের পক্ষে বলতেছো তাদের যদি তাদের কাউন্টার আমি বলি, তাহলে একটু আগে যেটা বললাম যে বোর্ড পরীক্ষা যেহেতু শর্ট সিলেবাসে হবে তাই স্টুডেন্টরা তো মানে সিলেবাসের বাকি অংশ প্রিপারেশন নিচ্ছেই না, তাহলে কেন ভর্তি পরীক্ষা ফুল সিলেবাসে হবে? আবার যদি শর্ট সিলেবাসে আবার যদি শর্ট সিলেবাসে যারা ভোট দিচ্ছ তাদের যদি কাউন্টার আমি বলি, তাহলে যে ভর্তি পরীক্ষা একটা কম্পিটিটিভ পরীক্ষা, সেক্ষেত্রে তো সিলেবাস যে কোনো কিছু হইতে পারে, যে কোনো কিছু, যেমন যেমন ধরো তোমাদের সাধারণ জ্ঞান তোমাদের সিলেবাসের বাইরে, এইচএসসি সিলেবাসের মধ্যে সাধারণ জ্ঞান কিন্তু নাই, কিন্তু অনেক ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা, তারপরে তোমার বিজ্ঞান প্রযুক্তি ভর্তি পরীক্ষা, তারপর ডি ইউনিটের ভর্তি পরীক্ষা, বিভিন্ন ভর্তি পরীক্ষাতে কিন্তু সাধারণ জ্ঞান অন্তর্ভুক্ত থাকে। তার মানে সিলেবাসের বাইরে থেকেও কিন্তু অন্তর্ভুক্ত হচ্ছে। কাজেই সিলেবাসের মধ্যে থাকলেই ভর্তি পরীক্ষা অন্তর্ভুক্ত হবে আর না থাকলে হবে না, এরকমও না। আবার অন্যভাবে চিন্তা করলে যে এইচএসসি তে আমি পড়ে আসলাম এক সিলেবাস আর ভর্তি পরীক্ষা দেবো ভিন্ন সিলেবাসে, সেটাও হওয়ার কথা, কারণ সাধারণ জ্ঞান তো একটা ভিন্ন জিনিস। কাজে দুই পক্ষেই আসলে যুক্তিতর্ক উপস্থাপন করা যায়। এজন্য স্টুডেন্টদের প্রতি আমাদের যে মন্তব্য বা মতামত সেটা হলো যে তোমরা এখনই সার্টেন না হও, নিশ্চিত না হও যে শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে হবে, কারণ তোমাদের প্রিপারেশনের প্যাটার্নটা এমন হোক যেটা দুইটাকেই সুন্দরভাবে কোপ করে নিতে পারে। যদি শর্ট সিলেবাসে হয় তাহলেও যেন তোমাদের প্রিপারেশন বেস্ট প্রিপারেশন হয়, ফুল সিলেবাসেও যদি হয় সেটাও যেন তোমাদের জন্য মানে বেস্ট আউটপুট তোমরা নিয়ে আসতে পারো, সেভাবে প্রিপেয়ার্ড থাকা। জি ভাই, না এটাই হবে, কারণ হচ্ছে যে সেকেন্ড টাইমার তোমাদের আসলে রিস্ক নেওয়ারও যেমন সুযোগ নাই, তেমনি ভাবে হচ্ছে যে শর্ট সিলেবাস এটা কিন্তু ফুল সিলেবাসেরই একটা অংশ। হ্যাঁ, সুতরাং দুইটাকে কভার করেই কিন্তু তোমার প্রস্তুতিটা নিতে হবে। ভাইয়া যে মানে রিস্ক অ্যাপ্রোচেও যাওয়া যাবে না, আবার একটু লজিক্যালেও চিন্তা করতে হবে। তো আর আরেকটা হচ্ছে যে বিষয় হচ্ছে যে তোমরা কিন্তু এবছর যারা সেকেন্ড টাইমার তারা কিন্তু ফুল সিলেবাস প্রস্তুতি নিয়ে আসছো, সুতরাং ওইটা তোমাদের জন্য খুব বেশি সমস্যার সৃষ্টি করবে না। কিন্তু আমার মনে হয় জোরটা তুমি অবশ্যই শর্ট সিলেবাস যেটা আছে সেটাকে খুব বেশি জোর দিও, আর এর সাথে তোমাকে ফুল সিলেবাস কভার করে প্রস্তুতিটা নিতে হবে। আচ্ছা, আমরা তাহলে যাই, আমাদের কনসেপশনটা আমরা দেখলাম। আচ্ছা আচ্ছা, তো এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে তাহলে তোমাদের প্রস্তুতিটা কখন শুরু করতে হবে? দেখো, তোমাদের প্রস্তুতি কিন্তু এখনই শুরু করতে হবে, কারণ তোমাদের মার্কস কম,
সুতরাং ভর্তি প্রস্তুতিতে তোমাদেরকে এগিয়ে থাকতে হবে। আর এগিয়ে থাকা মানে কিন্তু পরে শুরু করা না, অন্তত তাদের সাথেই শুরু করতে হবে, যেহেতু এখন আগে শুরু করার অপশনটা থাকছে না, ওরা অলরেডি শুরু করে দিচ্ছে। 2 নম্বর কথা হচ্ছে যে তাহলে তুমি কিভাবে এগিয়ে থাকবে। এখন তোমাদের পারসেপশন যেটা, সেটা তো আমরা নিলাম যে অধিকাংশই মনে করছো যে আমাদেরকে ফুল সিলেবাসটাই কভার করতে হবে, এবং অলরেডি তোমাদের সেটা করা আছে। তো এক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে তোমার ভর্তি প্রস্তুতিটা আমরা কিভাবে এগিয়ে রাখবো সেটা একটু যদি সবাই খেয়াল করো স্ক্রিনে, যে আমরা শুরুতে যেটা করব, তোমাদের সুষম প্রস্তুতি এবং তোমার প্রস্তুতিটা যেন তুমি ফার্স্ট টাইমের চেয়ে বেশি বেটার রাখতে পারো। তো এজন্য আমরা তোমাদের টোটাল প্রস্তুতিটাকে 3টা পর্যায়ে ভাগ করেছি। তো প্রথমে যেটা আমরা নিব সেটা হচ্ছে যে এইচএসসি বোর্ড পরীক্ষার পূর্বে, যদি এইচএসসি বোর্ড পরীক্ষা হয় তাহলে ওই বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত তোমাকে আমি মানে আমরা যেটা করব শর্ট সিলেবাসে তোমাদের মেডিকেলের প্রিপারেশনটা নেওয়াবো। এখন কথা হচ্ছে যে শর্ট সিলেবাসে কেন আমরা নিচ্ছি, কারণ 2টা অপশন আছে। একটা হচ্ছে শর্ট সিলেবাসে পরীক্ষাটা হওয়া, আর একটা হচ্ছে ফুল সিলেবাসে পরীক্ষাটা হওয়া। যেহেতু আমরা সার্টেইন না, এখন তুমি যদি শর্ট সিলেবাসের প্রস্তুতিটা নাও তাহলে কিন্তু তোমার ফুল সিলেবাসের মোটামুটি ধরো অর্ধেক কিন্তু কভার হয়ে যাচ্ছে, তাহলে সেটা কিন্তু ফুল সিলেবাসের সাথে কন্ট্রাডিক্টরি হচ্ছে না। এজন্য আমরা শুরুটা করব শর্ট সিলেবাসে, যাতে করে তোমার শর্ট সিলেবাস ফুল কভার হয় আর ফুল সিলেবাসের মোটামুটি অর্ধেকটা কভার হয়ে থাকে। আচ্ছা, এবার আসলে 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে যখন তোমার এইচএসসি বোর্ড পরীক্ষাটা হবে ফার্স্ট টাইমারদের, তো ওরা কিন্তু মোটামুটি 2 থেকে 2.5 মাসের জন্য এঙ্গেজড হয়ে যাবে, বোর্ড পরীক্ষার জন্য এঙ্গেজড হয়ে যাবে। তো ওই সময় কিন্তু ওরা মেডিকেল ভর্তি প্রস্তুতিটা আর নিতে পারবে না, কারণ তাকে কিন্তু বোর্ড পরীক্ষায় জিপিএটা অর্জন করতে হবে, তাই না, ভালো করতে হবে। তো এক্ষেত্রে ওই যে সময়টা আমরা পাবো 2 থেকে 2.5 মাস সময়, যেটা বোর্ড পরীক্ষার সময়, বোর্ড পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল মিলে মোটামুটি আমরা এরকম সময় পাবো আশা করি। তো এই সময় তোমাদের জন্য এক্সক্লুসিভ যেটা থাকবে সেটা হচ্ছে সেকেন্ড টাইম এক্সক্লুসিভ এক্সাম প্যাক। তাহলে এটা একটু খেয়াল করো যে এটা হচ্ছে তোমাদের ভর্তি প্রস্তুতিটা এগিয়ে রাখার জন্য। এখন তাইলে আমরা যখন ফার্স্ট টাইমে এইচএসসি বোর্ড পরীক্ষা হবে ওই সময় ডেডিকেটেডলি সেকেন্ড টাইমারদের জন্য আমরা সেকেন্ড টাইম এক্সক্লুসিভ এক্সাম প্যাক রেখেছি। এখন এখানে আমরা কি করব সেটা হচ্ছে যে তোমাদের জন্য বেশি বেশি এরকম এক্সাম থাকবে, হ্যাঁ, সেখানে বিভিন্ন মার্কসের হয়তো 50 মার্কস 100 মার্কস বেশি বেশি আমরা এক্সাম নেওয়ার চেষ্টা করব, এবং এর সাথে হচ্ছে তোমার কিছু রিভিশন ক্লাস থাকবে, তোমার সলভ ক্লাস সহ, তোমাকে যাতে তুমি প্রস্তুতিটা অনেক বেশি গোছানো প্রস্তুতি নিতে পারো এবং ফার্স্ট টাইমের তুলনায় বেশি তুমি ভালো প্রস্তুতি নিতে পারো, তুমি কমপক্ষে তাদের চেয়ে এগিয়ে থাকো, প্রস্তুতিতে এগিয়ে থাকো। সেটার জন্য তোমাকে যে ধরনের মানে সিলেবাস থেকে শুরু করে পরীক্ষা থেকে শুরু করে ক্লাস দেওয়া প্রয়োজন হবে, তো আমরা সেই সময়ের মধ্যে তোমাদের জন্য ডেডিকেটেড সেকেন্ড টাইমারদের জন্য সেটা কভার করব। ঠিক আছে? আচ্ছা, এখন একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া যদি এইচএসসি বোর্ড পরীক্ষা না হয়, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকে প্রশ্ন করছো, তো তোমাদেরকে বলবো যে কিউ&এ তে তোমরা প্রশ্নটা করো, তাহলে আমাদের সেখানে মানে ব্যক্তিগতভাবে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল অ্যান্সার দেওয়াটা অনেক বেশি ইজি হবে। হ্যাঁ, তোমরা কিউ&এ তে একটু কোশ্চেন করো, আমরা সবগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে যদি বোর্ড পরীক্ষা না হয়, এরকম ভাবে তোমাদের হয়তো প্রশ্ন আসতে পারে যে বোর্ড পরীক্ষা যদি না হয় তাহলে ফার্স্ট টাইমাররা তো অ্যাডমিশন পরীক্ষা প্রস্তুতি নিতেই থাকবে আমাদের মতো করে, তাহলে আমরা কিভাবে তখন এগিয়ে থাকবো? যদি বোর্ড পরীক্ষা হয় তখন তো আমরা আলাদাভাবে ডেডিকেটেডলি সেটা এক্সক্লুসিভ এক্সাম প্যাক সেটাতে আমরা অ্যাটেন্ড করলাম, কিন্তু যদি বোর্ড পরীক্ষা না হয় তাহলে আমরা কি করব? তো বিষয়টা হলো যে যদি বোর্ড পরীক্ষা না হয় সেক্ষেত্রে আমরা যেটা করব যে সেকেন্ড টাইমারদের জন্য ডেডিকেটেডলি আমাদের ধরো সপ্তাহে এরকম আছে যে সপ্তাহে 3 দিন ক্লাস হচ্ছে, পরীক্ষা হচ্ছে, সাথে হয়তো একটা উইকলি পরীক্ষা হচ্ছে। আর সেকেন্ড টাইমারদের জন্য যদি বোর্ড পরীক্ষা না হয় তাহলে ডেডিকেটেডলি আমরা একদিন রাখবো, ওই দিনে হয়তো তোমাদের জন্য একটা স্পেশাল এক্সামের ব্যবস্থা থাকবে, অথবা তোমাদের হয়তো একটা স্পেশাল ক্লাস বা সলভ ক্লাস, প্রবলেম বেসড ক্লাস, হ্যাঁ, এবং পরীক্ষা, মানে বেশি বেশি পরীক্ষা। তাহলে তোমাদের জন্য একটা ডেডিকেটেডলি সপ্তাহে একদিন থাকবে যেটা হচ্ছে এক্সট্রা। ওই দিনে তোমাদের যাবতীয় মানে প্রিপারেশনের যে ধরনের গ্যাপ হতে পারে অথবা তোমার প্রস্তুতিটাকে যেন আরো বেশি বুস্ট আপ করা যায়, তো সেজন্য তোমাদের জন্য সেকেন্ড টাইমাররা যেন এগিয়ে থাকো প্রস্তুতিতে, সেজন্য আমরা একটা দিন ডেডিকেটেডলি রাখবো। তাহলে সেভাবে তুমি কিন্তু ফার্স্ট টাইমার থেকে এগিয়ে থাকবে, সেই প্রস্তুতি ওভাবে তুমি নিতে পারো। আচ্ছা, এরপরে যেটা হবে, বোর্ড পরীক্ষা যদি হয় তাহলে আমাদের 3 নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে তুমি ফার্স্ট টাইমের সাথে কিন্তু আবার মেডিকেলের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিবা। আচ্ছা, এক্ষেত্রে আমরা এখানে কি করব? এখানে যেটা করব সেটা হচ্ছে তোমার শর্ট সিলেবাস তো পড়া হয়ে যাবে, তাহলে শর্ট সিলেবাসের বাইরের যে অংশটুকু রয়েছে এবং শর্ট সিলেবাস সেটা রিভিশনের বিষয় থাকবে। তাহলে এই পুরোটা মিলে যেহেতু তোমরাও মনে করছো যে হয়তো ফুল সিলেবাসেই ভর্তি পরীক্ষাটা হবে,
তো যেটাই হোক, আমরা ততদিনে হয়তো ওই সময়ে, হ্যাঁ, যখন বোর্ড পরীক্ষাটা হয়ে যাবে তখন হয়তো জেনেই যাব যে তখন আমাদের সেটা কি শর্ট সিলেবাসে হবে পরীক্ষা নাকি ফুল সিলেবাসে হবে। তো যদি আমরা এরকম ঘোষণা সরকার থেকে চলে আসে, তাহলে সেই অনুযায়ী আমরা হয়তো শর্ট সিলেবাসের উপর প্রস্তুতি নিতে পারি। অথবা যদি ঘোষণা না আসে, সেক্ষেত্রে আমরা ফুল সিলেবাসের উপর বাকি অংশটা কভার করে এবং শর্ট সিলেবাস, যেটা তোমরা 1 নম্বর পয়েন্ট হিসেবে শুরুতে বোর্ড পরীক্ষা আগে পড়েছো, তো সেটা রিভিশন হিসেবে আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতিটা নিব। তো এখানে তোমাদের প্রস্তুতিতে কিন্তু কোনো গ্যাপ রাখার সুযোগ থাকবে না। তাহলে সেক্ষেত্রে আমরা ফুল সিলেবাস কভার করব এবং তোমরা পর্যাপ্ত পরিমাণ পরীক্ষা, ক্লাস থেকে শুরু করে মডেল টেস্ট সহ তোমার ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকবো। ঠিক আছে? তাহলে এভাবে তুমি তোমার প্রস্তুতিটা এগিয়ে রাখতে পারো। তাহলে আবার বলছি যে আমরা 3টা ফেজে তোমাদের জন্য কিন্তু এরকম প্রস্তুতির সুযোগটা থাকবে। যে আমরা শুরুটা করব শর্ট সিলেবাস, যেহেতু 2 ধরনের অপিনিয়নই আসছে। শর্ট সিলেবাস তো কমন, সুতরাং ওটা দিয়ে আমরা শুরু করছি। এরপর তোমার প্রস্তুতিটা এগিয়ে থাকবা এইচএসসি বোর্ড পরীক্ষা, ওই সময় ডেডিকেটেডলি সেকেন্ড টাইমারদের জন্য ক্লাস এবং পরীক্ষা। অথবা বোর্ড পরীক্ষা যদি না হয়, তাহলে ডেডিকেটেডলি সপ্তাহে 1 দিন ক্লাস এবং পরীক্ষা, এগুলোর মাধ্যমে তুমি এগিয়ে থাকবা। আর বোর্ড পরীক্ষার পরবর্তীতে তুমি পুরো সিলেবাসের উপর এবং শর্ট সিলেবাসের রিভিশন মিলে তুমি পরীক্ষা এবং ক্লাসের মাধ্যমে তোমার প্রস্তুতি থেকে এগিয়ে থাকবা। তাহলে মোটামুটি এভাবে তুমি তোমার প্রস্তুতিটা নিবা। আচ্ছা, এখন আমরা সানি, এরপরে চলি। জি ভাই। আমার মনে হয় যে এটাই ওদের জন্য একটু রিস্ক ফ্রি। কারণ ওরা জি যদি ভাই। এখন যদি আমরা এভাবে চিন্তা করি, স্টুডেন্টরা ওরা যদি ফুল সিলেবাসের প্রিপারেশন এখন শুরু করে, জি তাহলে কিন্তু এইচএসসি বোর্ড পরীক্ষার আগে ফুল সিলেবাসে বোর্ড পরীক্ষা যদি হয়, আমরা ধরে নিই যে হবে বোর্ড পরীক্ষা, জি তাহলে ভাই। কিন্তু ফুল সিলেবাসের প্রিপারেশন কিন্তু এর মধ্যে ওরা শেষ করতে পারবে না। রাইট। আচ্ছা, বরং শর্ট সিলেবাসের প্রিপারেশন নিলে বোর্ড পরীক্ষার আগেই ওদের শর্ট সিলেবাসের প্রিপারেশন শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে। জি ভাই। আচ্ছা, এখন যদি শর্ট সিলেবাসের প্রিপারেশন চলতে চলতে আমরা মোটামুটি ধারণা পেয়ে যাই যে মেডিকেল ভর্তি পরীক্ষা শর্ট সিলেবাসেই হবে, তাহলে তো আমাদের কোনো এফোর্ট কিন্তু নষ্ট হলো না। আমরা জি প্রিপারেশন জি কিন্তু শর্ট সিলেবাসের উপর নিয়েছি, হুম কাজে আমাদের কোনো এফোর্ট কিন্তু লস হলো না। না। কাজে আমরা ওই বোর্ড পরীক্ষা চলাকালীন যে মাঝখানের যে গ্যাপটুকু, যেখানে ফার্স্ট টাইমার অ্যাবসেন্ট থাকবে, ওই সময়টাতে কিন্তু আমরা ওই শর্ট সিলেবাসের উপর ওদের জন্য আবার একটা রিভিশন প্যাক ডিজাইন করতে পারবো, এবং তারপরে জি বোর্ড পরীক্ষার পরে গিয়ে আবার শর্ট সিলেবাসের উপর একটা ফুল প্রিপারেশন, পূর্ণাঙ্গ প্রস্তুতি হুম তখন কভার করতে পারবো। জি ভাই। আর যদি শর্ট সিলেবাসের প্রিপারেশন চলতে চলতে বোর্ড পরীক্ষার আগেই মোটামুটি আমরা ধারণা পেয়ে যাই, যে হয়তো ততদিনে ধারণা পেয়েও যাব যে হুম ভর্তি পরীক্ষা কি আসলে ফুল সিলেবাস হবে নাকি শর্ট সিলেবাস হবে। যদি ফুল সিলেবাসে হয়, তাহলেও কিন্তু লস নাই, কারণ শর্ট সিলেবাসের প্রিপারেশনটা কিন্তু এর মধ্যে ওর হয়ে যাচ্ছে। বোর্ড পরীক্ষা চলাকালীন যে 2.5 মাসের মতো সময় আমরা পাবো, সেই সময়ের মধ্যে আমরা শর্ট সিলেবাস বাদ দিলে সিলেবাসের বাকি যতটুকু অংশ থাকে ওইটুকু হুম কিন্তু ওদেরকে কভার করে দিতে পারবো সুন্দর মতো। জি তাহলে ভাই। কিন্তু জিনিসটা অনেক রিস্ক ফ্রি হয়ে গেল। যে এমন যদি হয় যে আমরা ফুল সিলেবাস নিয়ে প্রিপারেশন শুরু করলাম, হুম অর্ধেকটুকু শেষ করলাম, তখন বোর্ড পরীক্ষা অর্ধেকটুকু চলে শেষ আসলো। হলো, হ্যাঁ। এর মধ্যে বোর্ড পরীক্ষা চলে আসলো এবং আমরা জানতে পারলাম যে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, হুম তাহলে কিন্তু ওদের আসলে কোনো দিকে হইলো না। কারণ না অর্ধেকটুকু এখন যে শেষ হলো, এই অর্ধেকের মধ্যে কিন্তু পুরোটা ওদের কাজে লাগবে না, না। তাই না? কারণ অর্ধেকের জি মধ্যে ভাই। কিন্তু শর্ট সিলেবাসের মধ্যে সব কিন্তু নাই। জি জি কাজে জি বেস্ট হবে, মানে বেস্ট হবে এইটা, শর্ট সিলেবাসেই হোক আর ফুল সিলেবাসেই হোক, আমরা যদি শর্ট সিলেবাসের প্রিপারেশনটা কমপ্লিট করে ফেলতে পারি, ততদিনে এইটা করতে করতে আমরা ধারণা পেয়ে যাব হয়তো, বা ঘোষণা হয়তো চলে আসবে যে ভর্তি পরীক্ষা নেক্সট ইয়ারে শর্ট সিলেবাস হবে নাকি ফুল সিলেবাস হবে। যদি ফুল সিলেবাস হয়, নো প্রবলেম, আমাদের শর্ট সিলেবাস শেষ হয়ে গেছে, আমরা তখন হুম, সিলেবাসের বাকি অংশ নিয়ে রিভাইজ দিতে পারবো। জি জি আর যদি এটা জানতে পারি, আমাদের কিন্তু কোনো এফোর্ট নষ্ট হলো না। হুম আর হুম যদি এটা আমরা জানতে পারি যে ভর্তি পরীক্ষা শর্ট সিলেবাসই হবে, তখন কিন্তু আবার আমরা শর্ট সিলেবাসের প্রিপারেশন একবার কমপ্লিট হয়ে গেছে, বোর্ড পরীক্ষা চলাকালীন আমরা তখন সেকেন্ড টাইমারদের জন্য এক্সক্লুসিভলি এই শর্ট সিলেবাসের উপর আরেকটা রিভিশন প্যাক ডিজাইন করে ওদের প্রিপারেশনটাকে আরেক লেভেল আমরা আপলিফট করতে পারবো, আরেক লেভেল আমরা ইমপ্রুভ জি করে ভাই। দিতে পারবো। এরপর আবার যখন বোর্ড পরীক্ষার পরে শুরু হবে, তখন ফার্স্ট টাইমারদের সহ একই সাথে তারা শুরু করতে পারবে। জি ভাই। আর যদি এমন হয় যে ফুল সিলেবাসই হবে, তাহলে শর্ট সিলেবাস আগেই শেষ হয়ে যাচ্ছে, ওই যে গ্যাপটুকু, ওই গ্যাপটুকুর মধ্যে ইনশাআল্লাহ ফুল সিলেবাসের বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু আমরা কভার করে দিব। তাহলে ওদের একবার কভার হয়ে গেল, দেন ফার্স্ট টাইমারদের সাথে আবার তারা পূর্ণাঙ্গ প্রস্তুতি, মানে বোর্ড পরীক্ষার পরে নিতে পারবে। কন্টিনিউ করবে। কাজে জি এটা ভাই। মোর রিস্ক ফ্রি ডিসিশন হবে। কিন্তু কেউ যদি এখন ফুল সিলেবাসেই শুরু করে, জি এরপরে গিয়ে কিছুদিন পরে জানতে পারলো যে পরীক্ষা শর্ট সিলেবাসে হবে, যেটা একদম অসম্ভব না, বরং কিছু হুম অংশে হুম এটা যৌক্তিক, কারণ এটা নিয়ে কিন্তু অনেক জি অনেক লেখালেখি, মানে অনেক হুম কথাবার্তা হুম কিন্তু আসবে। যখনই জি জি বোর্ড পরীক্ষা হচ্ছে শর্ট সিলেবাসে আর ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত আসবে ফুল সিলেবাসে, তখন কিন্তু এই এই সিদ্ধান্তটা বাস্তবায়ন করা কিন্তু মেডিকেল কর্তৃপক্ষ বলি বা অন্যান্য যত কর্তৃপক্ষ আছে, ভর্তি পরীক্ষা কর্তৃপক্ষ যারা আছে, তাদের জন্য কিন্তু কিছুটা হলে কঠিন
কঠিন হবে, কারণ বিভিন্ন পত্র পত্রিকা মিডিয়া বা সুধীজন যারা আছে ওনারা কিন্তু লেখালেখি অবশ্যই করবেন যে কেন এই বাচ্চারা তো শর্ট সিলেবাসে বোর্ড পরীক্ষা দিয়েছে, তারা তো বাকি অংশে প্রিপারেশনই নেয় নাই, তাহলে কেন আপনারা ভর্তি পরীক্ষাগুলো ফুল সিলেবাসে নিবেন? বোর্ড পরীক্ষা যদি শর্ট সিলেবাসের উপর যদি পুরো বোর্ড পরীক্ষা হইতে পারে, 1200 নম্বর 1300 নম্বর বোর্ড পরীক্ষা হইতে পারে, তাহলে আপনারা 100 নম্বরের একটা ভর্তি পরীক্ষা নিবেন, কেন সেটা করতে পারবেন না? এটা নিয়ে কিন্তু ব্যাপক একটা হইচই বা একটা মানে লেখালেখি তখন কিন্তু চলে আসবে, সমালোচনা কিন্তু যখন চলে আসবে, সেই সমালোচনার মুখে আলটিমেটলি যদি ফুল সিলেবাসে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ওই কর্তৃপক্ষ দেয়ানো, সেটা আদৌ টিকবে কিনা সেটা কিন্তু একটা কনফিউশন বা একটা কোয়েশ্চেন কিন্তু থাকবে। এই জন্য আমাদের জন্য আমরা যেটা চিন্তা করেছি ওদের জন্য, যে ওরা যাতে রিস্ক ফ্রি থেকে প্রিপারেশন নিতে পারে, যে কাজে যদি এখন শর্ট সিলেবাসের প্রিপারেশন নাই, এটা নিতে নিতে যদি আমরা জানতে পারি, মোটামুটি একটা ধারণা করা যায় যে হ্যাঁ বোর্ড পরীক্ষা ভর্তি পরীক্ষা শর্ট সিলেবাসে হবে, তাহলে তো ফাইন, আমাদের কোনো এফোর্ট নষ্ট হইলো না। আর যদি আমরা জানতে পারি যে হ্যাঁ ভর্তি পরীক্ষা ফুল সিলেবাসে হবে, তাহলেও কিন্তু আমাদের কোনো এফোর্ট নষ্ট হচ্ছে না, আমাদের এই শর্ট সিলেবাসটুকু আমরা আগাই থাকলাম, শর্ট সিলেবাস বাদে বাকি যতটুকু সিলেবাস আছে অতটুকুর প্রিপারেশন আমরা সেকেন্ড স্টেজে নিয়ে তারপরে বোর্ড পরীক্ষার পরে গিয়ে আমরা একসাথে আবার ফুল সিলেবাসের প্রিপারেশন নিতে পারবো। কাজেই এখানে কিন্তু কোনো এফোর্টই কোনোভাবে নষ্ট হওয়ার সুযোগ নাই। আর যদি ভর্তি পরীক্ষা আলটিমেটলি শর্ট সিলেবাসেই হয়, তাহলে শর্ট সিলেবাসের উপর কিন্তু অনেক ডিপ প্রিপারেশন নিতে হবে, ইনডেপথ প্রিপারেশন নেওয়া যাদের থাকবে তারাই কিন্তু ভর্তি পরীক্ষা ভালো করবে যদি ভর্তি পরীক্ষা শর্ট সিলেবাসে হয়, কারণ সিলেবাস অল্প 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 সিলেবাস থেকে পরীক্ষা হবে, প্রশ্ন হবে, তার মানে কি অনেক ইনডেপথ প্রিপারেশন যাদের থাকবে তারাই কিন্তু আলটিমেটলি ভর্তি পরীক্ষা টিকে যাবে। এই জন্য বেটার ডিসিশন হবে যে এই মুহূর্তে রিস্ক ফ্রি থাকার জন্য শর্ট সিলেবাস নিয়ে আমি আগাইতে থাকলাম। আমাদের শর্ট সিলেবাস তো মোটামুটি তো 50% বা 40% সিলেবাস তো আছে, এটা কভার করতে গেলে মোটামুটি আমরা ধারণা হয়তো পেয়ে যাব যে ভর্তি পরীক্ষা কি শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে হবে। যদি শর্ট সিলেবাসের মানে ডিক্লারেশন আসে তাহলে কিন্তু কোনো সমালোচনা আমার ধারণা আসবে না, কারণ এটা লজিক্যাল যে হ্যাঁ মানে বোর্ড পরীক্ষা তারা শর্ট সিলেবাসে দিচ্ছে, তাহলে কেন ভর্তি পরীক্ষা শর্ট সিলেবাসে দিবে না, এটা নিয়ে কোনো কিন্তু সমালোচনা আসবে না। কিন্তু যখনই বোর্ড পরীক্ষা শর্ট সিলেবাসে আর ভর্তি পরীক্ষা ফুল সিলেবাসে, তখন কিন্তু একটা সমালোচনা তৈরি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এখন সেই সমালোচনার মুখে যদি কর্তৃপক্ষ উইন করতে পারে তাহলে হয়তো ভর্তি পরীক্ষা ফুল সিলেবাসে হওয়ার সম্ভাবনা আছে। কাজে যেহেতু দোলাচল এখানে রয়ে গেছে, সিদ্ধান্ত যে কোনো রকমই হইতে পারে, এই জন্য রিস্ক ফ্রি থাকার জন্য বেস্ট ডিসিশন হবে এই মুহূর্তে শর্ট সিলেবাস প্রিপারেশন নিতে থাকা। এরপরে ডিসিশন আসা পর্যন্ত আমরা একটু ওয়েট করব, আশা করি এর মধ্যে মানে শর্ট সিলেবাস শেষ হইতে হইতে আমরা ডিসিশন আশা করি পেয়ে যাব। ডিসিশন যদি আমরা পেয়ে যাই দেন পরবর্তী যেটা সেটা আমরা তখন এটার মানে সিদ্ধান্তের উপর নির্ভর করে পরবর্তী প্ল্যানিংটা আমরা সুন্দর মতো করতে পারবো। সেক্ষেত্রে কোনো এফোর্টই নষ্ট হবে না এবং প্রিপারেশনটা অনেক বেশি ইনডেপথ হবে। আর যদি এখন থেকে আমরা ফুল সিলেবাস শুরু করি, সেটা আমার মনে হয় যে এফোর্ট লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, একটা রিস্ক থেকে যাবে এফোর্ট নষ্ট হওয়ার। জি ভাইয়া, ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ একমত। তোমরা স্টুডেন্ট এবং গার্ডিয়ান যারা ছিলেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে আমাদের বর্তমান প্রেক্ষাপটে শুরুতে আসলে শর্ট সিলেবাসের প্রস্তুতিটাই নিতে হবে এবং পরবর্তীতে আমরা কিন্তু সিলেবাসের বাকি অংশটা কভার করব, এটাই মোর লজিক্যাল এবং অ্যাপ্রোপ্রিয়েট, এবং এর ব্যাখ্যাগুলো কিন্তু ভাইয়া সুন্দরভাবে বলেছেন। আচ্ছা, আমরা এর পরের অংশে যাই। আচ্ছা, এখানে তোমাদের জন্য আমাদের যে উন্মেষের কোর্স থাকবে সেকেন্ড টাইমারদের জন্য, সবাই একটু খেয়াল করো যে আমাদের সেকেন্ড টাইম এক্সাম প্যাক থাকবে, এটা হচ্ছে ডেডিকেটেডলি অনলি ফর সেকেন্ড টাইম স্টুডেন্টদের জন্য এই অংশটা থাকবে। সেখানে আমরা কিছু এক্সাম নিব, কিছু স্পেশাল এক্সাম নিব এবং হয়তো কিছু সলভ ক্লাস বা এ ধরনের ব্যবস্থা থাকবে। আচ্ছা, তো এইটার সাথে তোমাদের জন্য দুইটা অপশন, একটা হচ্ছে যে ফুল কোর্স, ফার্স্ট টাইমের ফুল কোর্স। এখন দেখো, ফার্স্ট টাইমের ফুল কোর্স মানে হচ্ছে যে বোর্ড পরীক্ষার আগে ফার্স্ট টাইমাররা যে পরীক্ষাগুলো দিচ্ছে বা যে ক্লাসগুলো করছে সেটা, এবং বোর্ড পরীক্ষার পরে ওদের যে ফুল কোর্সটা থাকবে সেই কোর্সে ক্লাসগুলো করা এবং পরীক্ষাগুলো মডেল টেস্ট পর্যন্ত। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম ফুল কোর্স। আচ্ছা, এখানে আমাদের উন্মেষের যত ম্যাটেরিয়ালস রয়েছে আমরা পরবর্তীতে দেখাবো, সেই অংশটা অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করা হবে, তোমরা সেখান থেকে সুষম প্রস্তুতি নিবা মূল বই সহ। আর সেকেন্ড অপশন তোমাদের যেটা থাকবে, তোমাদের জন্য ডেডিকেটেডলি ওই যে এইচএসসি এক্সামের সময় যে সেকেন্ড টাইম এক্সাম প্যাকের যে অংশটা থাকবে সেটা থাকবে। আর এর সাথে ফার্স্ট টাইম আমাদের ফুল কোর্স যেটা, সেটা হচ্ছে এইচএসসি বোর্ড পরীক্ষার আগে এই শর্ট সিলেবাসের উপর প্রস্তুতিমূলক এক্সাম, এবং এইচএসসি বোর্ড পরীক্ষার পরে যে ফুল কোর্সের এক্সামগুলো মডেল টেস্ট সহ একদম ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত সেই অংশটা। তাহলে এই অংশটার তোমরা শুধু ক্লাসের বাইরে আমাদের ম্যাটেরিয়ালস পাবা হচ্ছে 3টা ম্যাটেরিয়ালস, এবং আমাদের সবগুলো ম্যাটেরিয়ালস তোমরা পাচ্ছ না, এবং সবগুলো পরীক্ষা পাবা।
ক্লাসগুলো পাচ্ছ না, ঠিক আছে, আর ক্লাসের ম্যাটেরিয়ালস গুলো পাচ্ছ না, তাহলে তোমাদের জন্য দুইটা অপশন থাকবে। একটা হচ্ছে যে আমাদের ফার্স্ট টাইমের ফুল কোর্স তারা যা করবে তাই, সাথে হচ্ছে তোমাদের জন্য ডেডিকেটেডলি সেকেন্ড টাইম এক্সাম প্যাক, সেটা হচ্ছে এইচএসসি বোর্ড পরীক্ষা থেকে ওই সময়টাই হবে, অথবা তোমাদের জন্য সপ্তাহে একদিন এক্সট্রা, যেটা যদি বোর্ড পরীক্ষা না হয় সেটাতে আমরা সেটা প্রোভাইড করব। আর অথবা তুমি ফার্স্ট টাইম এক্সাম প্যাকটা নিতে পারো, সেক্ষেত্রে ফার্স্ট টাইমের ক্লাস ছাড়া তুমি যতগুলো এক্সাম হবে একদম মেইন ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত সেই সব এক্সামগুলো দিতে পারবা। এখন আসো আমাদের 3 ম্যাটেরিয়ালস কোর্সে তোমরা কি কি পাবা, আমরা অল ম্যাটেরিয়ালসটা পরে দেখাবো। সেটা হচ্ছে যে একটা মডেল টেস্ট বুক তোমরা পাচ্ছ, সেটা প্র্যাকটিসের জন্য। তোমরা হচ্ছে জিকে কোশ্চেন ব্যাংকটা পাবা, আর আমাদের মেডিকেল যে কোশ্চেন ব্যাংক, যেখানে মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন রয়েছে ব্যাখ্যামূলক সমাধান, সেটা পাবা। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড টাইম এক্সাম জি প্যাকের মাধ্যমে কিন্তু ওদের প্রিপারেশনটা আগাই থাকবে, মানে জি ফার্স্ট ভাইয়া, টাইমের ফুল কোর্স মানে তো তুমি বললা যে হ্যাঁ এটা বোর্ড হ্যাঁ, পরীক্ষার আগে এবং পরে সব মিলিয়ে হলো ফার্স্ট টাইম ফুল কোর্স, কাজে ওরা জি তো ওইটা পুরা পাচ্ছে। জি জি হ্যাঁ, আর পাশাপাশি সেকেন্ড টাইম এক্সাম প্যাক যেটা স্পেশালি সেকেন্ড টাইমারদের জন্য ডিজাইন করা, যেখানে জি এক্সাম থাকবে, সলিউশন ক্লাস থাকবে, রিভিশন ক্লাসও হয়তো থাকবে। জি জি তো এই সব মিলে সেকেন্ড টাইম যে এক্সাম প্যাক, এটা দিয়েই কিন্তু এটা এক্সক্লুসিভলি সেকেন্ড টাইমারদের জন্য, যেটা ফার্স্ট টাইমাররা পাবে না, অ্যাটেন্ড করতে পাবে না। তো জি এইটা দিয়ে কিন্তু আলটিমেটলি ওদের প্রিপারেশনটা আগাই থাকবে। হ্যাঁ, এবং মানে এই আগে বছর রাখতে কিন্তু, হবে। হ্যাঁ আগে রাখতে হবে, এবং এই বছর কিন্তু এর বিকল্প কোনো কিছু নাই। জি জি অন্যান্য বছর সেকেন্ড টাইমার অনেক আগে শুরু করতে পারে, ফলে ওদের কিন্তু প্রিপারেশন এমনি আগে থাকে, কিন্তু এই বছর জি ফার্স্ট টাইমারে আগে শুরু করে দিচ্ছে। জি ভাইয়া, কাজেই মানে এবার ওদের আগাই থাকার জন্য কিন্তু অল্টারনেটিভ কিছু নাই। এই জি সেকেন্ড ভাইয়া, টাইমের যে এক্সক্লুসিভ যে এক্সাম প্যাকটা, এই এক্সাম প্যাকটার মাধ্যমে ওরা আগাই থাকবে ইনশাআল্লাহ, বা আমরা ওদেরকে আগায় রাখবো ইনশাআল্লাহ। জি ভাইয়া। আচ্ছা, আমরা এর পরের অংশে যাই। আচ্ছা, এখন হচ্ছে যে তোমরা একটু খেয়াল করো যে আমাদের প্রস্তুতিটা সেকেন্ড টাইমে যারা আছো তারা যে মেডিকেল ভর্তি প্রস্তুতি নিবা, তো তাদের ফার্স্ট টাইমারদের সাথে কি প্রতিযোগিতা করা উচিত, মানে এই বিষয়টা কি আসলে? সেটা হচ্ছে অনেক প্রতিষ্ঠানে তোমরা হয়তো এরকম দেখতে পারো যে সেকেন্ড টাইমারদের জন্য আলাদা হয়তো ব্যাচ হয় এবং সেই ব্যাচে তাদের পরীক্ষা হয়, এবং তাদের যে প্রতিযোগিতা সেটা শুধু সেকেন্ড টাইমারদের মধ্যে থাকে। অথবা গত বছর পর্যন্ত যেটা বাস্তবতা, সেটা হচ্ছে সেকেন্ড টাইম ব্যাচগুলো কিন্তু ফার্স্ট টাইমের আগে শুরু হয়, এবং তারা মোটামুটি 6 মাসের মতো সময় পায়, যেখানে শুধু ডেডিকেটেডলি সেকেন্ড টাইমাররা প্রস্তুতি নেয় এবং তাদের মধ্যে কম্পিটিশনটা হয়। এবং পরবর্তীতে যখন বোর্ড পরীক্ষাটা হয়, বোর্ড পরীক্ষার পরে এই সেকেন্ড টাইমাররা কিন্তু ফার্স্ট টাইমারদের সাথে একসাথে পরীক্ষা দেয় এবং একসাথে প্রতিযোগিতাটা করে। কিন্তু এবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন, খেয়াল করে দেখো যে ফার্স্ট টাইমাররা কিন্তু এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন। তাহলে আগে যে তুমি ডেডিকেটেডলি সেকেন্ড টাইমাররা মিলে একটা প্রস্তুতি নিতা, তাহলে ওই অপশনটা কিন্তু তোমার জন্য এখন থাকছে না। এখন তোমার জন্য কোনটা ভালো হবে? তুমি কি আলাদাভাবে এখন তুমি সেকেন্ড টাইমারদের মধ্যে, তোমরা জানো যে সেকেন্ড টাইমে কিন্তু অল্প স্টুডেন্ট তারা ভর্তি পরীক্ষা দিচ্ছে, যেটা মেইন যে ভর্তি পরীক্ষায় যত স্টুডেন্ট পরীক্ষা দেয় তার তার কিন্তু একটা খুব মিনিমাম একটা পার্সেন্টেজ পরীক্ষা দিচ্ছে। তো তাদের মধ্যে প্রতিযোগিতাটা ভালো হবে, নাকি এখন যেহেতু এবছরে ফার্স্ট টাইমাররা শুরু থেকেই প্রস্তুতি নিচ্ছে, তাহলে তাদের সাথে তুমি একই সাথে তোমার প্রতিযোগিতাটা করা ভালো হবে? তুমি একসাথে তাদের সাথে ক্লাস করা এবং তাদের সাথে একসাথে পরীক্ষা দেওয়া, কারণ তুমি মেইন যে মেডিকেল ভর্তি পরীক্ষাটা দিবা, সেই মেডিকেল ভর্তি পরীক্ষাটা এটা কিন্তু তুমি ফার্স্ট টাইমারদের সাথে দিচ্ছ। এমন না যে সেকেন্ড টাইমারদের জন্য কিন্তু আলাদা কোটা সিস্টেম রয়েছে, যে সেকেন্ড টাইমারদের থেকে 10% চান্স পাবে এবং ওদের মধ্য থেকেই ওই 10% হবে, বিষয়টা এরকম না। বিষয়টা প্রস্তুতিটা কিন্তু ওপেন, তোমাকে কিন্তু ফার্স্ট টাইমারদের সাথেই প্রতিযোগিতা করে মেইন যে পরীক্ষা সেই পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। তো যেহেতু অন্য বছর এই সুযোগ ছিল না, অন্য বছর যখন ফার্স্ট টাইমাররা শুরু করতো তখন কিন্তু সেকেন্ড টাইমাররা তাদের সাথেই একই সাথে পরীক্ষা ক্লাস থেকে শুরু করে তারা কিন্তু দিত। তো এবছর যেহেতু ফার্স্ট টাইমারদের আগে সেকেন্ড টাইমাররা আলাদাভাবে ডেডিকেটেডলি ক্লাস করার সুযোগ নাই, পরীক্ষা দেওয়ার সুযোগ নাই, তো তোমরা যেহেতু প্যারালাল একসাথেই শুরু করছো, সুতরাং তোমাদের জন্য ভালো হবে অবশ্যই, যেহেতু মেইন পরীক্ষাটা ফার্স্ট টাইমারদের সাথে হবে, সুতরাং তোমাদের কম্পিটিশনটা কিভাবে বাড়ে, ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার মিলে যদি তোমরা ক্লাস এবং পরীক্ষাগুলো দাও, তাহলে কিন্তু তোমাদের প্রতিযোগিতা ভালো হবে। এবং মেইন যে মেডিকেল ভর্তি পরীক্ষা, তো সেই ভর্তি পরীক্ষার ফ্লেভারটা তোমরা কিন্তু প্রথম থেকেই পাবা, এবং এটাই তোমাদের প্রস্তুতিটা অনেক বেশি কম্পিটিটিভ করবে, এবং প্রস্তুতিতে তোমাদের মানে এগিয়ে থাকাটা অনেক বেশি ইজি হবে, কারণ তোমার কোথায় ল্যাকিং আছে এবং তোমার আসলে পজিশনটা কি পর্যায়ে আছে। কারণ তোমরা জানো ফার্স্ট টাইমে যে অনেক ভালো স্টুডেন্ট থাকবে, তারা কিন্তু অনেক ভালো মার্কস ক্যারি করবে, তাহলে তাদের সাথে তুমি ওই যে 5 মার্ক বা 7.5 মার্কস
মাইনাস করে তুমি যখন একই দিনে পরীক্ষা দিচ্ছ, একই সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, তোমার পজিশনটা কেমন থাকছে এটা যখন তুমি নির্ধারণ করে নিতে পারবা, তখন তুমি আসলে প্র্যাকটিক্যালি বুঝতে পারবা যে মেইন যে পরীক্ষাটা আছে সেখানে তুমি কেমন করবা। সুতরাং তোমাদের তো অবশ্যই এটা বলার অপেক্ষা রাখে না যে ফার্স্ট টাইমারদের সাথেই তোমাদের প্রতিযোগিতা এবং সমস্ত যে কার্যক্রম রয়েছে সেটা করা উচিত হবে। ঠিক আছে, আচ্ছা আমরা এরপরে যাই। আচ্ছা, তোমাদের এখানে আরেকটা জিনিস বলে রাখি যে বিভিন্ন জন কিন্তু এবার ডেন্টাল থেকে শুরু করে তোমার বিভিন্ন ভার্সিটি, ঢাকা ভার্সিটি থেকে কৃষিগুচ্ছ থেকে শুরু করে অনেক ভার্সিটিতে কিন্তু তোমরা অ্যাডমিশন পরীক্ষা দিবা। এবং ভাইয়া কিন্তু এটা আলাদাভাবে ইমফাসিস দিয়েছে যে তোমাদের এখন যে প্রোগ্রামটা শুরু হচ্ছে, হ্যাঁ, এই প্রোগ্রামে যে ক্লাসগুলো হবে, পরীক্ষাগুলো হবে, এগুলো কিন্তু এই অ্যাডমিশনগুলোতেও কাজে লাগবে। সুতরাং তুমি কিন্তু এই অ্যাডমিশনে ভালো করার একটা সুযোগ তৈরি হচ্ছে। তো এখানে তুমি বিভিন্ন জায়গায় তুমি ভর্তি থাকতে পারো। কেউ ধরো দিনাজপুরে হাজীদান এসে সে ভর্তি হয়ে আছে, কথার কথা। তো তার জন্য কিন্তু এটা খুব বেশি ইজি হবে। আমাদের যেহেতু উন্মেষের দেশব্যাপী বিভিন্ন শাখা রয়েছে, তোমরা জানো যে 57টার মতো শাখা রয়েছে। তো তোমরা এরকম ভাবে অন্য কোনো প্রতিষ্ঠানে কিন্তু মানে একদম মানে রিমোট পর্যায়ে তুমি যদি চিন্তা করো যে জেলা ভিত্তিক মোটামুটি অলমোস্ট 57টা ব্রাঞ্চের মাধ্যমে কিন্তু আমরা কভার করে ফেলছি। সুতরাং তুমি যদি কোনো একটা ভার্সিটিতে ভর্তি হয়ে থাকো তাহলে তোমার জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে, কারণ সেখান থেকে তুমি ঢাকায় দৌড়াদৌড়ি করার সুযোগ থাকবে না। তুমি তোমার ওই লোকাল যে আমাদের ব্রাঞ্চ থাকবে সেই ব্রাঞ্চে গিয়ে ক্লাস, পরীক্ষা থেকে শুরু করে, যদি আমাদের ফিজিক্যাল পরবর্তীতে সরকারের নির্দেশনা নিশ্চয়ই আসবে, এক সময় খুলবে, তো সে সময় তুমি ওই সুযোগটাকে নিতে পারো। তাহলে এটা আমাদের জন্য একটা এক্সক্লুসিভ মানে ফিচার তোমাদেরকে দেওয়ার সুযোগ রয়েছে, যেটা হয়তো অন্য প্রতিষ্ঠানে তোমাদেরকে হয়তো দিতে পারছে না। তাহলে এই এই সার্ভিসটা তোমাদেরকে অবশ্যই নিতে হবে। কারণ হচ্ছে যেহেতু তুমি বিভিন্ন ভার্সিটিতে দেখা যায় সেকেন্ড টাইমেরা হয়তো ভর্তি হয়ে থাকে, হ্যাঁ, ঢাকা ভার্সিটি থেকে শুরু করে যে কোনো ভার্সিটিতে, তাহলে তুমি তোমার ক্যাম্পাসের কাছাকাছি যে আমাদের ব্রাঞ্চ থাকবে সেখানে গিয়ে তুমি ফিজিক্যালি পরীক্ষা দেওয়া এবং হচ্ছে সেখানে ক্লাস করা, এই সুযোগটা তুমি কিন্তু অ্যাক্সেসটা নিতে পারবা। এবং ঢাকায় দৌড়াদৌড়ি না করে সেকেন্ড টাইমারদের জন্য ভালো হবে যে তোমাদের বিভিন্ন জায়গায় তোমরা যে ভর্তি থাকবা সেখানেও কিন্তু ক্লাস করতে হয়, সেখানে গ্যাপ দেওয়ার সুযোগ থাকে না। সুতরাং ফিজিক্যালি কিন্তু তোমাকে ওই জেলাতে, ওই প্রতিষ্ঠানটা যে জেলাতে, ওই জেলাতে ওই ক্যাম্পাসে অবস্থান করতে হবে। সুতরাং ওখানে থেকেই তোমার কিন্তু সেকেন্ড টাইমের প্রস্তুতিটা নিতে হবে, এই জিনিসটা কিন্তু মাথায় নিয়ে রাখো। তাহলে ওভাবে তোমার জন্য খুব বেশি ইজি হবে যে তোমার ওই জেলায় যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে ভর্তি থেকে সেখানে ফিজিক্যালি ক্লাস এবং পরীক্ষা দেওয়া। হ্যাঁ, যখন আমাদের ফিজিক্যাল প্রোগ্রামটা শুরু হয়ে যাবে সরকারের নির্দেশনায়, তাহলে এই বিষয়টা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ দেখা যায় যে অনেকে যেটা করে যে বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে থাকলেও সেখানে ক্লাস ক্লাস কিছু না করে ঢাকায় চলে আসছে, এটা কিন্তু তোমার জন্য রিস্ক হবে। আগের মতো সেভাবে কিন্তু আমরা সুযোগ পাই না। এখন কিন্তু রেগুলার যে কোনো ভার্সিটিতে ভর্তি থাকলে সেখানে ক্লাস ক্লাস করতে হয়, হ্যাঁ, সেখানে অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষা টরীক্ষা দিতে হয়, না হলে গ্যাপ হয়ে যাবে। সুতরাং আমি বলবো তোমার মেইন ফোকাসটা থাকুক অবশ্যই মেডিকেল। সেকেন্ড টাইম তুমি যেহেতু দিচ্ছ, তোমাকে অনেক হোল হার্টেডলি প্রস্তুতি নিতে হবে। কিন্তু অবশ্যই তুমি যেখানে অ্যাডমিশন নিয়ে থাকবা, দেখা যায় অধিকাংশ স্টুডেন্টরাই বিভিন্ন ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে থাকে, তাহলে ওইখানে লোকাল ব্রাঞ্চে তুমি অবশ্যই ফিজিক্যালি পরীক্ষা এবং ক্লাস অ্যাটেন্ড করবা। তাহলে এই সুযোগটা তোমার অবশ্যই অ্যাকসেপ্ট করা উচিত। ঠিক আছে, আচ্ছা আমরা যাই। এরপরে তোমাদেরকে আমরা কি ধরনের ম্যাটেরিয়ালস প্রোভাইড করব, এখানে তোমরা অনেকেই এই বিষয়গুলো সম্পর্কে জেনেছো, কিন্তু আমরা আরেকবার একটু বলি যে আমাদের মেইন প্রোগ্রামটা হবে অবশ্যই মূল বই ভিত্তিক। হ্যাঁ, তো মূল বইটা আমরা লাল সবুজে দাগিয়ে দিব এবং সেই দাগানো বইতে অবশ্যই মেডিকেল এবং ডেন্টালের প্রশ্ন কোন জায়গা থেকে এসেছে, কোন সালে এসেছে, সেটা আমরা আলাদা ইমফ্যাসিস দিয়ে তোমাদেরকে মার্ক করা থাকবে, দেখিয়ে দিব। হ্যাঁ, আমাদের মেইন ফোকাসিংটা থাকবে এই মূল বই। তাহলে সম্পূর্ণ মূল বইটা তোমাদেরকে দাগিয়ে পড়ানো হবে। আচ্ছা, এরপরে আমরা যাই যেটা আমাদের স্পেশাল ফিচার, সেটা হচ্ছে মেডিট্রিক্স। তোমরা জানো যে মেডিকেলের বিভিন্ন তথ্য মনে রাখতে হয়, তাহলে সুন্দরভাবে আমরা তথ্যগুলোকে কিভাবে বিভিন্ন ছক আকারে, ছন্দ আকারে, হ্যাঁ, আমরা মনে রাখতে পারি, সহজভাবে উপস্থাপনা, কোনো ফ্লোচার্ট আকারে, হ্যাঁ, তো সেগুলোই একসাথে। এবং অধ্যায়ের শেষে তুমি দেখবা যে একত্রে সবগুলো সংখ্যামূলক তথ্য একসাথে, সব বিজ্ঞানী একসাথে, হ্যাঁ, সবগুলো হয়তো বিক্রিয়া একসাথে, এভাবে একত্রে পুরো অধ্যায়ের পড়াগুলো সামারি করে আমরা সেই বইটাতে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। তাহলে এই বইটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আচ্ছা, এরপরে তোমার প্রস্তুতির ক্ষেত্রে যেটা পর্যায়ক্রমে আসবে সেটা হচ্ছে প্র্যাকটিস বুক। তোমরা এবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে দেখেছো যে বিভিন্ন স্যারের বইয়ের প্রশ্নগুলো কিন্তু সেখান থেকে অনেক প্রশ্ন এসেছে। সুতরাং আমাদের প্র্যাকটিস বুকে যেভাবে থাকবে তোমাদের বেশি বেশি প্র্যাকটিসের জন্য আমাদের স্যারদের বইয়ের প্রশ্নের ব্যাখ্যামূলক সমাধান সেটা শুরুতে থাকবে একটা অধ্যায়ের,
এবং এরপরে তুমি যাতে যা পড়েছো সেটাকে প্র্যাকটিস করতে পারো, সেজন্য অনেক বেশি প্র্যাকটিস এবং সেগুলোর ব্যাখ্যামূলক সমাধান সহ থাকবে আমাদের এই প্র্যাকটিস বুকে। তাহলে তোমরা পর্যায়ক্রমে যেটা করবা, মূল বইটা পড়বা ভালো করে, ভাইয়া ক্লাসে দাগিয়ে দিবে, পড়িয়ে দিবে, সেটা থেকে মেরিট্রিক্সটার হেল্প নিবা এবং প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস করবা, তাহলে মোটামুটি তোমাদের সুষম প্রস্তুতি হয়ে যাবে। আচ্ছা, এবার আসো আমাদের আপডেট ইনফো। আচ্ছা, আপডেট ইনফোটা কি? তোমরা জানো যে মেডিকেলের লেটেস্ট এডিশনের বই থেকেই প্রশ্ন হয়। তাহলে লেটেস্ট এডিশনের তো এক বছরে 2-3টা এডিশন চলে আসে, এবং তোমরা এখন যেমন মেডিকেল ভর্তি প্রস্তুতি শুরু করছো, আর যখন তোমার মেইন পরীক্ষাটা হবে সেটা হয়তো আজ থেকে এমন হতে পারে 8-10 মাস পরে গিয়ে পরীক্ষাটা হবে, তাই না? তাহলে এর মধ্যে যে কয়টা এডিশন চলে আসবে, বিভিন্ন স্যারের বইয়ের, রাইটারের বিভিন্ন এডিশন, তোমার তো সবগুলো বই পড়া বা নতুনভাবে কিনে নেওয়া সম্ভব না। তো এজন্য আমরা যেটা করব যে তোমার এখন থেকে তোমার বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত যতগুলো এডিশন আসবে, তো সবগুলো এডিশনের লেটেস্ট ইনফরমেশন গুলো মিলে আমরা এখানে আপডেট ইনফো তোমাদেরকে প্রোভাইড করব। এক্ষেত্রে বলে রাখি যে আমরা তোমাদেরকে একটি বই লাল সবুজে দাগিয়ে দিব, আর অন্যান্য রাইটারের যে তথ্যগুলো থেকে প্রশ্ন, মেডিকেল স্ট্যান্ডার্ড তথ্য আসতে পারে, মানে প্রশ্ন আসতে পারে, সেগুলো কিন্তু আমরা এই আপডেট ইনফোর মধ্যে দিয়ে দিব। একটা এক্সাম্পল দিয়ে বলি, যেমন ধরো তোমরা জুলজির জন্য আজমল স্যারের বইটা পড়ছো, তাহলে আজমল স্যারের বইয়ের বাইরে কি আছে, আলিম স্যার থেকে প্রশ্ন আসতে পারে, তাই না? তারপরে নূরে পারভিন ম্যাডাম রয়েছে, মাজেদা ম্যাডাম রয়েছে, তাদের থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে ওই বইগুলো তো থরলি পড়া সম্ভব না, এত সময় তো নাই। তাহলে সেখান থেকে মেডিকেল স্ট্যান্ডার্ড কোথা থেকে প্রশ্ন আসতে পারে সেগুলোও আমরা লাল সবুজে দাগিয়ে তোমাদেরকে এই আপডেট ইনফোতে দিয়ে দিব। ঠিক আছে? তাহলে এটা তোমাদেরকে রিস্ক ফ্রি প্রিপারেশনের জন্য হেল্প করবে। আচ্ছা, আর লাস্টে যেটা সেটা বলছি, এটা হচ্ছে আমাদের ইউনিক এক্সাম সিস্টেম। তোমরা জানো যে মেডিকেলে ইউনিক এক্সাম সিস্টেমে পরীক্ষা হয়, তোমরা নিশ্চয়ই দিয়ে এসেছো, আর আমাদের উন্মেষের সমস্ত পরীক্ষা এই ইউনিক সিস্টেমে হবে। তাহলে এটা আমরা মানে বলতে পারি যে আমাদের যতগুলো প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে, এর মধ্যে একমাত্র আমরাই ইউনিক এক্সাম সিস্টেমে কিন্তু তোমাদের পরীক্ষা নিয়ে থাকবো, এবং অন্যদের জন্য কিন্তু এটা প্রোভাইড করা সম্ভব হবে না। তাহলে এটা তুমি বেশি বেশি প্রস্তুতি দিবা, এবং আমাদের উইকলিটা একদম মেডিকেল স্ট্যান্ডার্ড যেভাবে থাকে ওই সিলেবাস ভিত্তিকে থাকবে। ইউনিক এক্সামে তুমি পরীক্ষা দিয়ে বেশি বেশি পরীক্ষার মাধ্যমে তুমি কিন্তু মেইন ভর্তি পরীক্ষার ভীতিটা দূর করে ফেলতে পারবা। আচ্ছা, আমরা এরপরে যাই। আচ্ছা, এখানে যেটা আমি এরপরে আলোচনা করব, আচ্ছা তোমাদের এটা আমি শুরুতে বলেছি যে মডেল টেস্ট প্র্যাকটিস বুক একটা দেওয়া হবে। এটা হচ্ছে বাসায় তুমি ইউনিক এক্সাম সিস্টেমে বেশি বেশি পরীক্ষা দিতে থাকবা। এখানে আমাদের 40টা এরকম সেট প্রশ্ন থাকবে। হ্যাঁ, কিছু পেপার ফাইনাল থাকবে, সাবজেক্ট ফাইনাল থাকবে, ফাইনাল মডেল টেস্ট থাকবে, কিন্তু সবই থাকবে ইউনিক এক্সাম সিস্টেমে, যাতে করে তুমি বাসায় বারবার পরীক্ষা দিয়ে তোমার এক্সাম ভীতিটাকে দূর করতে পারো এবং মেইন পরীক্ষাটাই ভালো করো। ঠিক আছে? তারপরে আমরা যাই। আচ্ছা, তো আমরা তোমাদের জন্য যে ফিচারগুলো রেখেছি সেটা হচ্ছে যে তুমি বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখানেই থাকো না কেন, আমাদের কিন্তু সমস্ত সার্ভিস সেম। সুতরাং আমাদের যে 57টা শাখা রয়েছে এর মধ্যে তোমার বাসার কাছাকাছি যে শাখা, সেখানে তুমি ভর্তি হতে পারো। আমরা তোমাদেরকে মানে সবচেয়ে ভালো স্টাডি ম্যাটেরিয়ালস যেগুলো আমি দেখালাম এগুলো প্রোভাইড করব। ইংলিশ ভার্সনের জন্য আলাদা ব্যাচ থাকবে। আমাদের টিচার যারা রয়েছেন তারা সবচেয়ে অভিজ্ঞ, তারা আমাদের যেহেতু একাডেমিক প্রোগ্রাম রয়েছে সেখানে তারা দীর্ঘদিন ক্লাস নিয়ে থাকেন, সুতরাং তাদের অভিজ্ঞতা সবচেয়ে বেশি। হ্যাঁ, এবং তোমাদের জন্য স্পেশাল টিচার থাকবে, তোমাদের যাতে স্পেশাল কেয়ার নেওয়ার ব্যবস্থা থাকবে, যেখানে তোমাদের প্রবলেমগুলো তোমরা আলাদাভাবে টিচারদের মাধ্যমে সলভ করে নিতে পারো। আমাদের পর্যাপ্ত সংখ্যক তোমাদের পরীক্ষা থাকবে, তোমাদের সলিউশন বুক দেওয়া হবে। ইউনিক এক্সাম সিস্টেমের কথা বলেছি, তোমরা অবশ্যই ওএমআর মেশিনে আমাদের এমসিকিউটা দেখানো হয় এবং এসএমএস পেয়ে যাবা। এটা অনেকেই হয়তো ঘাবড়ে যাও, গার্ডিয়ানের কাছে চলে যায়, তো ভয় পাওয়ার কিছু নাই। এটা তোমাদের যেহেতু নিজেদের যেন ডেভেলপ করতে পারো এই জন্য নাম্বারটা দেওয়া হয়। আচ্ছা, অ্যানালাইসিস রিপোর্ট পাবা, তোমার কোনটা সঠিক হয়েছে ভুল হয়েছে এগুলো জেনে নিতে পারবা। এবং সবচেয়ে ইউনিক একটা ফিচার যেটা অবশ্যই তোমরা দেখে নিবা সেটা হচ্ছে যে পারফরমেন্স গ্রাফ, যে তোমার কোন পরীক্ষায় কেমন রেজাল্ট হচ্ছে। হ্যাঁ, কোন সাবজেক্টগুলোতে ভালো হচ্ছে, ডেইলিতে কেমন হচ্ছে, উইকলিতে কেমন হচ্ছে, হ্যাঁ এক সপ্তাহে কেমন ছিল, এই সপ্তাহে কেমন, তুমি কিন্তু একটা গ্রাফের মধ্যে তুমি দেখে নিতে পারবা। এই জিনিসটা একটা ইউনিক ফিচার। এবং আমাদের সম্মিলিত মেধাক্রম হয়, এবং পরবর্তীতে তুমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো করবা আমাদের সেই মেধাবৃত্তি এবং জাতীয় ভাবে তুমি যদি ভালো করতে পারো তাহলে সেক্ষেত্রে তোমার জন্য একটা মানে বৃত্তির ব্যবস্থা রয়েছে। আচ্ছা, আমরা এরপরে যাই। আচ্ছা, এখন আমি তোমাদেরকে অনলাইন ক্লাস এবং তুমি পরীক্ষা কিভাবে দিতে পারো সেটা নিয়ে একটু আলোচনা করছি। আমরা চলে যাব আমাদের সাইটে, তোমরা নিশ্চয়ই সাইটে জানো, আমরা উন্মেষ বিডি সেই সাইটে চলে যাব।
আচ্ছা, আমরা দেখো এখানে স্টুডেন্ট লগ ইন রয়েছে, এখানে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবা। আমার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি দিচ্ছি। আচ্ছা, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমি চলে যাব নেক্সট। আচ্ছা, এখানে তোমাকে এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দেবো, তোমরা তোমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবা। হ্যাঁ, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, এখানে আমি কোর্স সিলেক্ট করলাম। আচ্ছা, এখান থেকে তোমার লেকচারটা আমি দেখে দিচ্ছি। এখান থেকে দেখো আমাদের লেকচারগুলো চলে আসছে। আমি এখান থেকে আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস দেখে নিতে পারি। তুমি যে কোনো একটার ইতে দেখো। এখানে স্টাডি ম্যাটেরিয়ালস তুমি যদি করো, ক্লিক করো, তাহলে আমাদের ক্লাস নোট যেটা তুমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। হ্যাঁ, এখানে আসবে। হ্যাঁ, তুমি রাইট সাইডে এখানে তুমি সানি এখান থেকে এই যে দেখো। জি ভাই। হ্যাঁ, তুমি হ্যাঁ, এখানে শেষ করো। জি জি ডাউনলোড করে নিতে পারবা। ঠিক আছে, আমরা একটু ব্যাকে যাই। হ্যাঁ, এটা দেখেন। আচ্ছা, তারপরে তুমি ভিডিও রিপ্লে দেখতে পারো, যে আমাদের ভাইয়েরা যে ক্লাস নিয়েছেন সেখান থেকে। দেখো এই যে এখানে ক্লাসটা নেওয়া হয়েছে, একটু চালু করে দেখাই তোমাদেরকে। হ্যাঁ দেখো, এই যে আমাদের ক্লাস যে শাওন ভাই নিয়েছেন, এই রেকর্ডেড ভিডিও তুমি কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আবার দেখে নিতে পারবা। তাহলে বারবার দেখলে তোমার কিন্তু রিভিশনটা হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আমরা ব্যাকে যাই। হ্যাঁ, ক্লাসগুলো তো লাইভ হবে, লাইভ হ্যাঁ শেষে ক্লাস, এই ভিডিওগুলো রিপ্লে ভিডিও হিসেবে থাকবে। হ্যাঁ তোমাদের মেইন লাইভ ক্লাসের পরে এটা দেখানো যাবে। আর এবার দেখো এক্সামটা তুমি কিভাবে দিতে পারো। তোমরা লাইভ এক্সাম দিবা, আমরা এখানে জাস্ট তোমাদের দেখানোর জন্য দেখাচ্ছি। এক্সামে গিয়ে তুমি এখানে দেখো একটা লাইভ এক্সাম রয়েছে এখানে। হ্যাঁ, এই যে এখানে একটা এক্সাম দেওয়ার সুযোগ রয়েছে। আমরা টেক এক্সামে গেলাম। হ্যাঁ যাই, তারপরে ইনস্ট্রাকশন রয়েছে, এরপরে নিচে যান। আচ্ছা, এখানে স্টার্ট এক্সাম, এখানে ভার্সনটা আমরা সিলেক্ট করব, ধরো বাংলা ভার্সন। এবার আমি পরীক্ষাটা দিয়ে দিব। হ্যাঁ, পরীক্ষাটা দিয়ে দিব। দেখো আমার সময় আছে। এখানে করি, আমরা এখন পরীক্ষা দিচ্ছি না, নিচে সাবমিট করে দিই। আচ্ছা ঠিক আছে, এক দুইটা একটু করে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা সাবমিট করে দিই। এভাবে সব প্রশ্ন চলে আসবে। আমরা সাবমিট যদি করি, দেখো কি হয়। আমরা জাস্ট ডেমো দেখাচ্ছে তোমাদের। সাবমিট, এখন তুমি যদি সাবমিট করো, ইয়েস দিলাম। হ্যাঁ দেখো তোমার অ্যানালাইসিস রিপোর্ট চলে আসছে। এই যে এখানে একটু খেয়াল করো, যে দেখো আমার ইনকারেক্ট হয়েছে 4টা, আমি কিন্তু 46টা অ্যান্সার করি নাই। এবারে তুমি একটা দেখো, একটা দেখলে বুঝতে পারবা। হ্যাঁ এখানে দেখো যে, হ্যাঁ এটা এটা একটু রাখি। হ্যাঁ এটা, এই যে এখানে আমি অ্যান্সার করেছি কোনটা, এটা ভুল হয়েছে। দেখো সঠিক অ্যান্সার হচ্ছে উলফিয়া, এবং কেন উলফিয়া এবং সেটার ব্যাখ্যা কি সেটা কিন্তু আমরা নিচে সংযোজন করেছি। এভাবে তুমি পুরোটা দেখে নিতে পারো। ঠিক আছে। আচ্ছা, আমরা মনে হয় ব্যাকে চলে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে লগ ইন করে তোমার পরীক্ষা এবং ভিডিও রিপ্লে সহ তুমি সবকিছু এখান থেকে প্রোভাইড করে নিতে পারবা। আচ্ছা, আমরা কিন্তু স্লাইডে ভাইয়া চলে যাই। একই সেটে আর কি, আরেকটা ভিন্ন সেটে হ্যাঁ, একই আমরা পরীক্ষার প্র্যাকটিস লাইভে এক্সাম একটা দিতে সেট পারবে। থাকবে, আরেকটা ভিন্ন সেটে প্র্যাকটিসেও গিয়ে সে হচ্ছে অধিক অনুশীলন করতে পারবে আর কি, প্র্যাকটিস করতে রাইট। পারবে। তোমার যতগুলো পরীক্ষা সবগুলো আমরা একটা লাইভ নিতে পারবো, ওটা নির্দিষ্ট টাইম থাকবে, ওর মধ্যে দিতে হবে। আর একটা হচ্ছে অধিক অনুশীলনের জন্য তোমার একটা প্র্যাকটিস থাকবে, সেটাও তুমি এখানে এসে বারবার দিতে পারবা। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু ব্যাকে যাই, স্লাইডে চলে যাই মনে হয়। এখানে ওদের একটা বড় সুবিধা হলো যে ওরা একটা সিঙ্গেল লগ ইন দিয়ে একই জায়গাতে ক্লাস পরীক্ষা সব এক জায়গাতে পাচ্ছে। ক্লাস জি ভাই, করার এটা একটা জন্য বিশাল ফিচার। একটা জায়গাতে আর পরীক্ষা দেওয়ার জন্য একটা ভিন্ন জায়গাতে ঢুকতে হবে, এরকম না। জি জি একটা জি সিঙ্গেল জি লগ ইন দিয়ে একই প্ল্যাটফর্মে ক্লাস পরীক্ষা সব ওরা পেয়ে যাচ্ছে। জি এবং ভাই। ওদের এই যে পরীক্ষার যে রেকর্ডগুলো, অ্যানালাইসিস রিপোর্টগুলো থেকে যাচ্ছে, স্টাডি ম্যাটেরিয়ালসগুলো থেকে যাচ্ছে, ক্লাসের যে রিপ্লে ভিডিও একদম ভর্তি পরীক্ষা, নেক্সট। মূল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থেকে যাবে।
কাজেই এটা একটা অনেক বড় সুবিধা আর কি ওদের জন্য, যে ক্লাস পরীক্ষা সবকিছু রিপ্লে ভিডিও স্টাডি ম্যাটেরিয়াল সবকিছু একটা সিঙ্গেল লগ ইনে এক জায়গাতে পাচ্ছে, যেটা আমাদের উদ্ভাসন মেসেজ অনলাইন প্ল্যাটফর্ম এটার একটা অনেক বড় ফিচার আর কি। জি ভাই, এটা তো ওদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আচ্ছা, আম, তো এরপরে তোমরা দেখো একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে আমাদের অনেক ক্লাস কিন্তু তোমরা দেখবা যে ফেসবুকে কিন্তু কিছু ক্লাস নেওয়া হয়, অনেক প্রতিষ্ঠান নিয়ে থাকে। আর তোমরা অনেকে কিন্তু জুম অ্যাপের মাধ্যমেও ক্লাস করেছো। তো আমাদের মেইন যে লাইভ ক্লাসগুলো হবে তোমাদের ডেইলি থেকে শুরু করে বিভিন্ন ক্লাস, তো এগুলো কিন্তু আমরা জুম অ্যাপের মধ্যে নিব। তো এখন মেইন বিষয়টা হচ্ছে যে কেন মানে জুম অ্যাপে নিয়ে সুবিধাটা কি বা ফেসবুকে কি অসুবিধা। সবাই খেয়াল করবা যে আমরা সবাই তো আসলে বলা যায় যে ফেসবুক অ্যাডিক্ট, তাই না? যে ফেসবুকে আমরা যখন লগ ইন করি তখন হয়তো তুমি ক্লাসের জন্যই লগ ইন করছো, কিন্তু যেটা হবে সেটা হচ্ছে তুমি 5-10 মিনিট আগে হয়তো ফেসবুকে ঢুকছো, স্ক্রল করছো, হ্যাঁ, বিভিন্ন স্ট্যাটাস দেখছো, বিভিন্ন জায়গায় লাইক কমেন্ট দিচ্ছ, হ্যাঁ, তোমার একটা হয়তো একটা স্ট্যাটাস দিয়েছো, সেটা কে কে কমেন্ট করলো সেগুলো দেখছো। আবার ধরো তোমার মেসেঞ্জারে কিন্তু নক দিতে পারে তুমি যখন অনলাইনে আছো, তো সেক্ষেত্রে তোমাকেও সেখানে আবার চ্যাট করছো, হ্যাঁ। তো ক্লাসের আগে থেকে শুরু করে ক্লাসের মধ্যেও কিন্তু তোমার বিভিন্ন ডিস্ট্রাকশন চলে আসতে পারে। তো কথা হচ্ছে যে তুমি যখন ক্লাসের শুরুতে তোমার মনোযোগটা একদম নষ্ট করে ফেলবা, তখন কিন্তু তুমি ক্লাসে কি পড়াচ্ছে বা এটাতে বেশি মনোযোগ দিতে পারবা না, হ্যাঁ। আরেকটা হচ্ছে অধিক সংখ্যক স্টুডেন্ট কিন্তু একটা ক্লোজ গ্রুপ হলেও কিন্তু সেখানে যে পরিমাণ স্টুডেন্ট একসাথে ক্লাস করবে, তো কথা হচ্ছে তুমি ব্যক্তিগতভাবে, হ্যাঁ, বিভিন্ন যে কোশ্চিন করা যায়, যেটা আমাদের জুম অ্যাপের মাধ্যমে তুমি কিউএন্ডএতে হয়তো করলা, এবং আমাদের শুধুমাত্র তোমাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্যই কিন্তু ক্লাসে একজন ডেডিকেটেড ভাইয়া থাকবে, হ্যাঁ, তোমার ব্যক্তিগতভাবে তোমার কোশ্চিনটার অ্যান্সার তোমাকে দিয়ে দিবে। এমন হয় যে ফেসবুকে তুমি কমেন্টে করছো, এখন ধরো 100 কমেন্ট পড়ছে বা 200 কমেন্ট পড়ছে, তোমার কমেন্টটা ঢাকা পড়ে গেছে, হ্যাঁ। বা ব্যক্তিগতভাবে তুমি একটা প্রশ্ন করছো, হয়তো তুমি লজ্জা পাচ্ছ যে এই প্রশ্নটা করব, এটা কেমন হবে, হ্যাঁ। এটা অনেক স্টুডেন্টের মধ্যে শাইনেস কাজ করে, যে এটা অন্যরা হয়তো চিন্তা করবে যে এটাই জানে না। তো এই বিষয়টা হয়তো ফেসবুকে যেটা ওপেন, হ্যাঁ, তোমার কমেন্টটা হয়তো বা কোশ্চিনটার হয়তো অ্যান্সার দেওয়া সম্ভব হচ্ছে না ওই লাইভ ক্লাসের মধ্যে। তো যেটা হচ্ছে জুম অ্যাপে তুমি যদি করো, তাহলে কিউএন্ডএ তে তুমি দিলা, তোমার ব্যক্তিগত ভাইয়া কিন্তু তোমাকে অ্যান্সার দিয়ে দিবে, যেটা অন্যরা হয়তো সেটা তোমার জানতেও পারবে না। তো এক্ষেত্রে যেটা হয়, তোমার শাইনেসটা কিন্তু কাজ করবে না, এখানে ব্যক্তিগতভাবে তুমি টিচারের সাথে তোমার প্রবলেমগুলো আলোচনা করে নিতে পারবা। আর ডিস্ট্রাকশন যেটা সবচেয়ে বড় পয়েন্ট, যেটা বলছিলাম, যে তুমি ফেসবুক ব্যবহার করে যখন ক্লাস করবা তখন ক্লাসের মধ্যে দেখবা বিভিন্ন অ্যাড চলে আসবে, হ্যাঁ। আর যে বিষয়গুলো বললাম, যে তুমি স্ক্রল করতে থাকবা আর একটা স্ক্রিন শেয়ার করে তোমার মেসেঞ্জারে হয়তো এরকম টেক্সট চলে আসবে, তুমি সেটা রিপ্লাই দিতে থাকবা, বারবার তোমার কিন্তু ডিস্ট্রাকশন হবে। তো এটা হয়, এটা আমরা নিজেরাও ফেসবুকে যখন দেখছি ক্লাস করে, তখন এই ডিস্ট্রাকশন গুলো চলে আসে, তখন যেটা হবে তোমার ক্লাসের কিন্তু মনোযোগটা থাকবে না, হ্যাঁ। তো এই যে বিষয়টা কিন্তু তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই জন্য দেখা যাচ্ছে আমরা স্টুডেন্টদের কাছে রিভিউ নিয়েছি যে কোনটা তাদের জন্য সবচেয়ে বেটার হয়। তো এক্ষেত্রে ফেসবুকের তুলনায় জুম অ্যাপে ক্লাসটা, এটা স্টুডেন্টের রেসপন্স সবচেয়ে বেশি, যে এর মাধ্যমে ক্লাসটা নিলে ওদের জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। কারণ ডিস্ট্রাকশন এটা কিন্তু তোমার মনোযোগ নষ্ট করবে, তুমি কিন্তু ক্লাসটা ভালোভাবে করতে পারবে না। এই জন্য বলছি আমাদের স্পেশাল একটা ফিচার, যে আমরা কিন্তু তোমাদেরকে একদম ক্লাসরুমের মতো একটা ফিক্সড অ্যামাউন্ট স্টুডেন্ট থাকবে, এবং অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ হওয়ার সুযোগ আছে, যে জুম অ্যাপের মাধ্যমেই শুধুমাত্র আমরা আমাদের লাইভ ক্লাসগুলো কিন্তু নিব। তাহলে এই জিনিসটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। তো এরপরে আমরা আমাদের রুটিনটাকে একটু দেখাই তোমাদেরকে, যে তোমাদের সামনে যে আমরা ক্লাসটা শুরু করছি, তো সেই ক্লাসটা রুটিনটা তোমরা এই যে আমাদের এই ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আমরা একটু দেখাই দিই তোমাদেরকে। হ্যাঁ, রুটিন। উন্মেষ বিডিতে ঢুকো একটু এনায়েত, হ্যাঁ unmeshbidi.com। হ্যাঁ, আমরা একটু যাই। এই যে দেখো আমাদের ওয়েবসাইটে আমরা ঢুকলাম, এখানে গিয়ে তুমি এই যে প্রোগ্রাম সমূহ রুটিন, এখানে তুমি যদি ক্লিক করো তাহলে দেখবে এই যে তোমাদের জন্য মেডিকেল সেকেন্ড টাইম ব্যাচ শুরু আমাদের 22 জুন থেকে। আমরা একটু ক্লিক করি। আচ্ছা, এখানে তুমি দেখো, আমি একটু নিচে চলে যাই, এই অংশটা তোমাদের জন্য নিশ্চয়ই পড়েছো সবাই। আচ্ছা, আমরা এরপরে চলে যাই রুটিন। এখানে তুমি রুটিন ডাউনলোড করো আর নিচের লিংকে গিয়ে তুমি ভর্তি হতে পারবা। আচ্ছা, রুটিন এখানে আমরা ক্লিক করলে আমাদের রুটিনটা চলে আসবে। আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি যে তোমাদের যে মেইন রুটিনটা, এখানে দেখো সবাই যে 22 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে, হ্যাঁ। একটা নির্দিষ্ট টাইমে তোমাদের এরকম লাইভ ক্লাস থাকবে। দেখো, বাংলা ভার্সন 10:30টায় থাকবে, 2:30টায় থাকবে, হ্যাঁ। আর ইংলিশ ভার্সন 10:30টায়। তো তোমাদের যে ক্লাসটা হবে সেই ক্লাসের দেখো 22 তারিখে হবে বায়োলজি, পরে একদিন পরে তোমাদের 24 তারিখে গিয়ে হবে কেমিস্ট্রি ক্লাস। আর তোমরা ওই যে ওই বায়ো ওয়ানের উপরে পরীক্ষাটা সেদিন দিতে পারবা। তাহলে যেদিন তোমার ক্লাস থাকবে ওই দিনই আগের দিনের ডেইলি এক্সামটা তোমরা দিতে পারবা 50 মার্কের। আর আমাদের
উইকলি যেটা হবে সেটা হচ্ছে যে তোমাদের বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এই ক্লাসগুলো হয়ে গেলে ভার্সিটি ম্যাথের একটা ক্লাস হবে, আর আমাদের উইকলি হবে মেডিকেল স্ট্যান্ডার্ড। মানে এখানে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এবং তোমাদের একটা উইকলি সিলেবাস থাকবে জিকে এবং ইংলিশের উপরে। তাহলে টোটাল একদম মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের কিন্তু ওই যে সপ্তাহে একদিন, সেটা হচ্ছে সবগুলো ক্লাস হয়ে গেলে তোমাদের একদিন পরীক্ষা হবে। আচ্ছা, আমরা তোমাদেরকে ঈদের আগ পর্যন্ত একটা রুটিন দিচ্ছি। একটু নিচের দিকে যাই ভাই। আচ্ছা ভাইয়া এখানে ডেইলি এক্সামে মানে বায়োলজি যে ওয়ান এক্সামটা হবে, হ্যাঁ, ওই এক্সামের দুইটা পরীক্ষাই হচ্ছে অ্যাক্টিভ থাকবে, একটা হচ্ছে লাইভে থাকবে আর একটা প্র্যাকটিসে থাকবে। কেউ রাইট। যদি মনে করে যে সে প্র্যাকটিসটা দিয়ে দেন হচ্ছে লাইভে অ্যাটেন্ড করবে, হ্যাঁ অথবা সে চাইলে লাইভটা দিয়ে প্র্যাকটিসও অ্যাটেন্ড করতে পারবে, যার যে যেটা কোনো বেটার একটা আমরা হয়। করতে পারি। আর হ্যাঁ মনে রাখতে হবে দুইটাই কিন্তু ভিন্ন সেট, হুম তার জন্য দুইটাই গুরুত্বপূর্ণ, রাইট। যেহেতু একই টপিকের উপর দুইটা সেট হবে, হ্যাঁ, ইউনিট সেট তোমাদের হবে। অবশ্যই দুইটাই পরীক্ষা দিতে হবে, মানে সেকেন্ড টাইম তোমাদেরকে আসলে যত বেশি পরীক্ষা দেওয়া যায় সেই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা নিচে যাই, একটু নিচে জি যাই। আচ্ছা, একদম শেষে যদি যাওয়া হয় তাহলে দেখবে যে তোমাদেরকে রুটিনটা দিয়েছি আমরা ঈদের আগ পর্যন্ত 3 সপ্তাহ। আচ্ছা, এখানে তোমরা একটু সিলেবাসটা দেখো, আমরা নিচে সিলেবাসটা দিয়েছি, একদম নিচে যান, এটা নিচে আর একটু নিচে যাই। আচ্ছা, এখানে দেখো এই যে উইকলি আমাদেরকে ইংলিশের সিলেবাসটা কি হবে এবং জিকের সিলেবাসটা কি হবে সেটা কিন্তু আমরা এখানে মেনশন করে দিয়েছি। তাহলে এই হচ্ছে তোমাদের মোটামুটি আমাদের রুটিন এবং হচ্ছে আমাদের সিলেবাস। তাহলে এটার উপর ভিত্তি করে তোমাদের ক্লাসগুলো হবে এবং পরীক্ষাগুলো হবে। তাহলে বেশি বেশি পরীক্ষা দাও এবং নির্দিষ্ট টাইমে আমাদের ক্লাসগুলোকে তোমরা অ্যাটেন্ড করো, ঠিক আছে? তাহলে আমরা এই অংশটা যাই, আমরা আবার স্লাইডে চলে যাব। আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, আচ্ছা আমরা এরপরে চলে যাই। আচ্ছা, লাস্টে আমরা যেটা বলছি সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ যে আমাদের 2020 সালে এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় আমাদের দেখো যে জাতীয় মেধায় 10-এ 10, প্রথম 10 জনে 10 জনই আলহামদুলিল্লাহ। আর ডিএমসি তে এখন পর্যন্ত কিন্তু 207 জন, মানে আমরাই প্রথম কিন্তু ডাবল সেঞ্চুরি করেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর সর্বমোট হচ্ছে আমাদের 3300-এরও অধিক সংখ্যক উন্মেষিয়ান, তারা কিন্তু মেডিকেল ভর্তি প্রস্তুতিতে এবছর চান্স পেয়ে গেছে। তো তোমাদের যারা চান্স পেয়েছো তাদের সবার জন্যই আমাদের পক্ষ থেকে শুভকামনা, এবং আমরা আশা করছি তোমাদের সেকেন্ড টাইমার যারা যারা কিছুটা পিছিয়ে পড়েছো মনে করছো, তো তোমাদের জন্য কিন্তু ভালো সুযোগ রয়েছে, যেহেতু তোমাদের ডাক্তার হওয়ার খুব মানে বেশি ইচ্ছা। হ্যাঁ, একদম এখন থেকে একদম ফুল ফোর্সে তোমাদেরকে কিন্তু সময় অপচয় করা যাবে না। যে সময়টা আছে এটাকে একদম কাজে লাগাতে হবে, এবং আমাদের সাথে ডেডিকেটেডলি এখন থেকে তোমাদের যে 3টা সেগমেন্টে আমরা কোর্স আউটলাইন করেছি সেই কোর্স আউটলাইনে ক্লাস এবং পরীক্ষাগুলো দিয়ে যেতে হবে। তো আশা করি যে তুমি তোমার যে মানে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই অভিষ্ট লক্ষ্যে তুমি পৌঁছাতে পারবা, তোমার প্রস্তুতিটা অন্যদের চেয়ে ভালো থাকবে এবং মেইন ভর্তি পরীক্ষায় তুমি ভালো করবা। এরপরে যাই একটু। হ্যাঁ, শেষ করেন। আচ্ছা, শেষ কথা হচ্ছে যে তোমাকে কিন্তু সৎ থাকতে হবে, আমরা যেটা বলি। হ্যাঁ, তো তুমি কিভাবে সৎ থাকবা সেটা হচ্ছে নিজের পড়াশোনায় কিন্তু ফাঁকি দেওয়া যাবে না, ঠিক আছে? তোমার স্বপ্ন, এই স্বপ্নকে যদি তুমি বাস্তবতায় নিয়ে আসতে চাও তাহলে তোমার জন্য সৎ সৎ কাজ কি হবে সেটা হচ্ছে যে ফাঁকি না দেওয়া, পড়াশোনায় ফাঁকি না দেওয়া। তোমার গার্ডিয়ান থেকে শুরু করে তোমাদের হ্যাঁ বন্ধু বান্ধব, তাই না, সবাই তোমার দিকে হয়তো তাকিয়ে আছে, বা তুমি নিজেই ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার একটা আজন্ম লালিত স্বপ্ন তোমার মধ্যে আছে। তাহলে তুমি সৎ থাকো, তুমি তোমার সর্বোচ্চ যে ইফোর্টটা সেটা দাও। হ্যাঁ, এবং অবশ্যই আমাদের সৃষ্টিকর্তার কাছে দোয়া চাইতে হবে নিজের জন্য। তো এভাবে তুমি যদি যে সময়টা আছে এই সময়টাকে কাজে লাগাও, এবং আমাদের দিক নির্দেশনা, যেহেতু আমাদের এক্সপেরিয়েন্স রয়েছে, এই দিক নির্দেশনাকে তুমি কাজে লাগাতে পারো এবং আমাদের গাইডলাইন অনুযায়ী তুমি চলতে পারো, তাহলে আশা করি যে তুমি একবার হয়তো পিছিয়ে পড়েছো, কিন্তু একটা জিনিস মনে রাখবা যে তোমরা এটা পড়ছো যে বন্ধুকে যখন এরকম ধাক্কা লাগে, বুলেটে এরকম ধাক্কা লাগে, যত জোরে ধাক্কাটা লাগবে তত দূরে কিন্তু যাবে বুলেটটা। তো তুমি লাইফে কিন্তু একটা বড় ধাক্কা খেয়ে গেছো, তাই না? মেডিকেল ভর্তি পরীক্ষা তুমি কৃতকার্য প্রথমবার হতে পারো নাই, তাতে কি হয়েছে? তো আমাদের ব্যাচেও এই 2027 সেশনে ছিল এমন যে বেশিরভাগ স্টুডেন্ট ঢাকা মেডিকেলে কিন্তু ছিল সেকেন্ড টাইমার থেকে, কারণ লাইফে তারা একটা বড় ধাক্কা খেয়েছিল এবং এজন্যই লাইফে তারা বড় জায়গায় যেতে পারছে। তো লাইফে ধাক্কা খাওয়া এটা লাইফের একটা পার্ট, সুতরাং ভেঙে পড়া যাবে না। আমরা যেহেতু বড় ধাক্কা খেয়েছি সুতরাং আমাদেরকে বেশি দূরে যেতে হবে, এজন্য আমাদের হোল হার্টেডলি আমাদের পরিশ্রম করতে হবে এবং সঠিক গাইডলাইন সেটাকে ফলো করতে হবে। তো তোমাদের সবাইকে আবারও আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের লিটন ভাইয়া আমাদের সাথে ছিলেন এবং আমাদের টিম মেম্বার সমস্ত যারা ছিলেন আমাদের সাথে আজকের সেমিনারে, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এবং তোমাদেরকে আজকে আমরা গার্ডিয়ান সহ যে স্টুডেন্টরা আমাদের সেমিনারে অ্যাটেন্ড করেছো
তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আমি আজকের সেমিনারটা শেষ করছি। তো আমি বলবো লাস্ট কথা যে তোমরা নিশ্চয়ই এখন যেহেতু পিছিয়ে পড়েছো, সঠিক সিদ্ধান্তটা নেওয়া হবে তোমার জন্য বুদ্ধিমানের কাজ। তো তোমরা নিশ্চয়ই সঠিক সিদ্ধান্তটা নিবা, ততটুকু ইন্টেলিজেন্ট বা স্মার্ট তুমি, সেই বিশ্বাস আমাদের রয়েছে। তো তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাইয়া তাহলে ইন করে দিলাম ভাইয়া, এনাদ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ভাইয়া শেষ করে দেন। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে।